আসসালামু আলাইকুম। গ্রুপের শিক্ষার্থীদেরকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ধারাবাহিকভাবে দ্বিতীয় লাইভ ক্লাস। আমরা গতকাল ইনভার্সন অফ অ্যাডজেক্টিভ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা ট্রেডিশনাল গ্রামার এবং মডার্ন গ্রামারের যে কনফ্লিকশন, সেটা হলো ওয়ান অ্যান্ড এ হাফের ক্ষেত্রে। এই বিষয়টা নিয়ে আমরা শুরু করব। আসসালামু আলাইকুম গ্রুপের শিক্ষার্থীগণ। আজকের আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমাদের তাহলে আমরা গতকাল ক্লাস শেষ করেছিলাম ঠিক এখান থেকে। সেটা হলো ইনভার্সন অফ ভার্বের, অর্থাৎ সাবজেক্টের আগে ভার্ব আসবে, যদি অ্যাডজেক্টিভ থাকে এই টাক্সারটা ফলো করবে হেয়ার দেয়ার এর নিয়ম। অর্থাৎ হেয়ার দেয়ার এর পরে সাবজেক্ট মানে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, সেইটা তারপরে যে সাবজেক্টটা থাকবে সেইটা নির্ধারণ হবে। অর্থাৎ আগের যে ভার্বটা থাকবে এটা তার পরের সাবজেক্টের উপরে নির্ভর করে, এমন এই রুলসটা ফলো হবে যদি অ্যাডজেক্টিভটা সেন্টেন্সের শুরুতে বসে। সেক্ষেত্রে এই যে আপনার ভার্বের ফর্ম, মানে এই যে ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব কি হবে, সেটা তারপরে বসা যে সাবজেক্টটা থাকবে সেটা নাউনের মানে কি বলবো যে ফর্ম অথবা প্রোনাউনের ফর্ম অনুসারে, সেটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আমরা এখান থেকে শুরু করি। এগুলো আমরা গতকাল শিখেছি যে সুইট, এই যে দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, এখানে ইনভার্টেড আছে, এটাকে স্বাভাবিক করলে আমরা গতকাল শিখেছিলাম যে দা ইউজেস অফ অ্যাডভার্সিটি মানে এখান থেকে আমরা বাদ রাখি, এটা স্বাভাবিক। এটা মানে জেনারেল করলাম, মানে সাধারণভাবে। এর সাধারণ টাক্সার হলো দা, এখান থেকে তখন ক্যাপিটালে দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। তো এইটা ঘুরিয়ে লিখলে তখন আমাদের কি হবে, ধরেন এটা বাদ দিলাম, তো সেক্ষেত্রে তখন এই যে এই সুইট যে ছিল, সুইটটাকে সামনে নিয়ে গেলে আমাদের ভার্ব আসবে। ভার্বটা কি হবে এই সুইট অনুসারে না অ্যাডজেক্টিভ অনুসারে, এই যে দা ইউজেস অনুসারে। এখানে দেখেন আরো কিছু আমি এক্সাম্পলস দিয়ে আপনারা বুঝতে পারবেন। দেখেন হ্যাপি, ঠিক আছে, এই গ্রুপে যারা আছেন কেউ অসুখী কেউ সন্তুষ্ট, সেক্ষেত্রে ড্যাশ দ্য স্টুডেন্টস অফ দিস গ্রুপ, স্টুডেন্টস প্লুরাল অফ দিস গ্রুপ। তাহলে এখানে আমাদের কি হবে হ্যাপি দ্য স্টুডেন্টস, যেহেতু স্টুডেন্টস অফ দিস গ্রুপ এইটা হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট, দ্য স্টুডেন্টস প্লুরাল। তো সেক্ষেত্রে আমাদের এটা যেহেতু অ্যাডজেক্টিভ আর এটা হলো সাবজেক্ট, এই যে কমপ্লিমেন্ট বি ভার্ব আমরা এক্ষেত্রে কেন ব্যবহার করি, দা ইউজেস অফ অ্যাডভার্সিটিও যেটা পরে ইজিক্যাল টু আমরা ব্যবহার করতে পারতেছি কি, মানে ইজিক্যাল টু ব্যবহার, মানে এখানে সুইটও যেটা, ইউজেস অফ অ্যাডভার্সিটিও সেটা। তো যখন আমার সাবজেক্টটা প্লুরাল সেক্ষেত্রে আমরা ব্যবহার করব প্লুরাল বি ভার্ব। মানে আমাদের এখানে দরকার লিঙ্কিং ভার্ব, তো বি ভার্ব লিঙ্কিং ভার্ব হতে পারে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ইজ ব্যবহার করব, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আর ব্যবহার করব। এখানে আমার প্লুরাল থাকার কারণে আমরা আর ব্যবহার করছি। তাহলে এই যে হ্যাপি, হ্যাপি এর পরে কি আছে ড্যাশ, তারপরে আছে দ্য স্টুডেন্টস অফ দিস গ্রুপ। তাহলে কি হচ্ছে আমাদের হ্যাপি এর পরে আর হবে হ্যাপি। এখন বলা হচ্ছে ধনী কোন, চীনের জাপানের কৃষকরা। তাহলে এমন হতে পারে দেখেন রিস, কারণ জাপানের কৃষক দেখছেন তো ওদের মানে কৃষি ব্যবস্থা এতটাই সুপরিকল্পিত, ক্ষেতগুলো এতটাই সুপরিকল্পিত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা মানে কি বলবো যে উৎপাদন করে। ওদের ক্ষেতের মধ্যে আমাদের দেশে যেখানে মানে সাধারণ মানুষের ম্যান পাওয়ারের দরকার, ওরা কি করে দেখবেন ক্ষেত খামারে এগুলো বহন করার জন্য ওরা রাস্তাঘাট গুলো ওয়েড হওয়ার কারণে অনেক দেখবেন ফেসবুকে অনেক ভিডিও এগুলো অ্যাভেলেবল হয় যে ক্ষেতের মাঝখানে বড় বড় রাস্তা, তাতে তাদের কষ্ট এবং পরিবহন খরচটা অনেক সেভ হয় এবং তাদের প্রোডাকশন গুলাও মানে প্রোডাক্টিভ ওয়ে গুলো অনেক সাইন্টিফিক। তাহলে রিস আর দা ফার্মার্স অফ জাপান, দা
ফার্মার্স, ফার্মার্স অফ জাপান, অফ জাপান। তাহলে এই যে রিচ আর দা ফার্মার্স, সেটা হচ্ছে ফার্মার না, ঠিক আছে? বলা হচ্ছে কৃষকটা ধনী, তখন হবে রিচ ইজ দা ফার্মার, রিচ ইজ দা ফার্মার, অর্থাৎ জোরালো, সে ধনী, জোর দিয়ে বোঝাচ্ছি। ছেলেটা অসুখী, তাহলে দা বয় ইজ আনহ্যাপি, এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি আনহ্যাপি ইজ দা বয়। এখন ধরেন আমার কিছু ফ্রেন্ড সার্কেলে যদি আমার ঘনিষ্ঠ বন্ধু থাকে, তারা অনেক বিশ্বস্ত যদি হয়, সেক্ষেত্রে আমি বলতে পারি লয়াল আর মাই ফ্রেন্ডস, ঠিক আছে? এখন আমার ওই বন্ধুটা কি, আমার অনেকগুলো বন্ধু আছে, তার মধ্যে কোনো একটা বন্ধুকে আমি ইন্ডিকেট করতেছি, সে বিশ্বস্ত, তখন কিন্তু এমন হবে, দেখেন লয়াল জোর দিয়ে, সে বিশ্বস্ত মানে তার বিশ্বস্ততার উপরে, লয়াল ইজ দা ফ্রেন্ড অফ মাইন, দা ফ্রেন্ড অফ মাইন, আমার ওই বন্ধুটা মানে এ ফ্রেন্ড অফ মাইন, এখানে স্পেসিফাই কোন একটা বন্ধুকে আমি ইন্ডিকেট করছি। একইভাবে এটা আমরা গতকাল এই যে প্লুরাল সাবজেক্ট, তাই আমাদের এখানে প্লুরাল ভার্ব, লাউড ওয়ার পাস্ট টেন্সে, এখানে ওয়াজ, ওয়ার, রেইজড, র্যাঙ্ক, তো যেহেতু আমার পাস্ট টেন্স তাই হলো ওয়ার। এখন কোথাও মিউজিক বলা হচ্ছে যে গভীর রাতে মিউজিকটা কি ছিল, অনেক উচ্চ শব্দের ছিল, তাহলে লাউড ওয়াজ দা মিউজিক লেট অ্যাট নাইট। তবে এই জায়গায় যত লেট অ্যাট নাইটের একটা বিষয় আসলো, সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় বলেও, আমি সম্ভবত কোনো একটা অ্যাডমিশন অথবা চাকরির পরীক্ষায় মাস্টার বইয়ের প্রশ্নটা অ্যাড করছি, এটা প্রশ্নকর্তা ভুল করে লিখে ফেলছিল অ্যাট লেট নাইট। অ্যাট লেট নাইট মানে কি অনেক রাতে, অ্যাট লেট নাইট এইটা ভুল, মনে রাখবেন এটা ক্রস, দেরিতে মানে অনেক রাতে বুঝালে হবে লেট অ্যাট নাইট, লেট অ্যাট নাইট, লেট অ্যাট নাইট, এইটা রাইট। কিন্তু ওই প্রশ্নে ছিল যে সে গভীর রাতে পড়তে অভ্যস্ত হয়ে পড়েছিল, তাহলে কি হবে, মানে হি গট ইউজ টু বা হি ওয়াজ ইউজ টু, হ্যাঁ ঠিক আছে, গেট থেকে গট, হি গট বা হি ওয়াজ ইউজ টু বা অ্যাকাস্টম টু রিডিং লেট অ্যাট নাইট হবে, লেট অ্যাট নাইট। এটা নিয়ে আমার ফেসবুকে কিন্তু লেট অ্যাট নাইট এর ক্ষেত্রে দেখবেন একটা পোস্ট আছে, সার্চ দিলেই পাবেন গুগলে, এটা প্রেপোজিশন হিসেবেও আসে যে এখন অনেক রাত, তাহলে কি হবে, ইট ইজ ডিপ নাইট না, এখন অনেক রাত, ইট ইজ মেনি নাইটস না, ইট ইজ মেনি নাইটসও না, আবার ইট ইজ ডিপ নাইটও না, যে ডিপ নাইট নাও, এই দুটাই রং, তাহলে কি হবে, ইট ইজ লেট অ্যাট নাইট। তাহলে এই যে অ্যাট লেট নাইট এটা রং, অনেক রাতে বোঝাতে আমরা ব্যবহার করব লেট অ্যাট নাইট। আরেকটা বিষয় আছে, যদি আমাদের এই যে এখানে একটা বিষয় দেখেন আনইজি লাইজ আছে, ঠিক আছে, এটাকে যদি আমরা আরো জোরালো ভাবে বোঝাতে যাই, এক্ষেত্রে আমরা এইভাবে, মানে এটা যত প্রবাদ কি, এটা প্রভার্ব, সেক্ষেত্রে আমরা এটাকে আনসেন্স রাখতেছি, কিন্তু এমন যদি না হয়, আমাদের প্রভাব না হয়, সাধারণ সেন্টেন্স হতো, তাহলে কি হতো, তো সেক্ষেত্রে যেমন বলা হচ্ছে কি যে ওই স্কুলটা, কোন একটা স্কুলের শিক্ষকরা খুবই কি পাংচুয়াল, সময়নিষ্ঠ, বা ছাত্ররা, তাহলে ধরেন আমার শুরুতে অ্যাডজেক্টিভ থাকলো পাংচুয়াল, ঠিক আছে, এটা আমরা এইভাবে লিখতে পারি, দেখেন পাংচুয়াল রিমেইন, ঠিক আছে, দ্য টিচার্স অফ দ্য স্কুল, টিচার্স প্লুরাল অফ দ্য স্কুল, স্কুলের শিক্ষকরা কি খুবই সময়নিষ্ঠ, স্কুল। তো এই জায়গায় দেখেন পাংচুয়াল, এই জায়গায় আমরা যত অ্যাডজেক্টিভ আনছি, আমরা এটা যদি পরীক্ষায় এমন থাকে, কারণ আমার সাবজেক্টটা টিচার্স আছে, তো এই জায়গায় আমরা আরো জোরালো ভাবে এইভাবেও ব্যবহার করতে পারি, পাংচুয়াল ডু রিমেইন, ঠিক আছে, এরা কি থাকে, সময়নিষ্ঠ থাকে।
এটা ডুটা আরো জোরালো ভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখেন এইরকম অ্যাডভার্বের ক্ষেত্রে, যে হার্ডলি, অ্যাডভার্বের ক্ষেত্রে হার্ডলি, ঠিক আছে, ডু আই গো আউট আফটার ডাস্ক, গো আউট আফটার ডাস্ক, সন্ধ্যার পরে কি আমি কদাচিৎ বাইরে যাই, আফটার ডাস্ক, DUSK। এখন একটা মজার বিষয় দেখেন, হার্ডলি ডু আই গো আউট আফটার ডাস্ক। তো এটা এইভাবে আসে ট্রান্সলেশন, যে আমি সন্ধ্যার পরে, তো এটা ইনভার্সন, যেহেতু অ্যাডভার্ব শুরুতে ব্যবহার করছি, নেগেটিভ অ্যাডভার্ব, তখন আমাদের কি করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে হবে, তারপরে আমাদের সাবজেক্ট আসবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব, ইনভার্সন অফ ভার্ব, অর্থাৎ সাবজেক্টের আগে ভার্ব আসবে। এখানে একটা মজার বিষয় দেখবেন, সন্ধ্যার পরে আমি কদাচিৎ, এটা একবার একটা পরীক্ষায় আসছে, এইভাবে দিছে দেখেন, হার্ডলি আই, এটা প্রশ্নে ভুল ছিল, প্রশ্নকর্তা বুঝতে পারিনি, হার্ডলি আই গো আউট, হার্ডলি আই গো আউট আফটার ডাস্ক, আফটার ডাস্ক। তো এক্ষেত্রে যেটা দেখেন, হার্ডলি আই গো আউট, এই বাক্যটা ভুল, এটা এইভাবে হবে যে হার্ডলি ডু আই গো আউট, অথবা আই হার্ডলি গো আউট, অথবা কি হবে, আই হার্ডলিকে আমরা ব্যবহার করতে পারি, হার্ডলি গো আউট। এখানে একটা মজার বিষয় আছে, সেটাও বোঝায়, যে ইনভার্সন অফ অ্যাডজেক্টিভ গো আউট আফটার ডাস্ক। মজার বিষয়টা, যখন আপনি নেগেটিভ অ্যাডভার্ব ব্যবহার করবেন, এটা হলো ফর্মাল নিয়ম, এটা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, একাডেমিক বা অফিসিয়াল। আর স্পোকেন এর ক্ষেত্রে এইটা আমরা কি করব, এই যেমন আমরা ব্যবহার করি হার্ডলি, ঠিক আছে, হার্ড, তারপরে সাবজেক্ট পাস্ট পার্টিসিপল, তারপরে হোয়েন ব্যবহার করি বা বিফোর ব্যবহার করি, নো সোনার। তো যখন আমরা এগুলা স্পোকেন ইংলিশে ব্যবহার করব, তখন এদের ক্ষেত্রে আমরা ইনভার্সন অফ, এই যে ফর্মাল টাক্সার ব্যবহার করব না, আমরা নর্মালি ইউজ করব, এদেরকে অ্যাডভার্ব হিসেবে সাবজেক্টের পরে ইউজ করব। কিরকম, এইটা হলো ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, হার্ডলি ডু আই গো আউট আফটার ডাস্ক, আমি সেখানে যাই না, হার্ডলি ডু আই গো দেয়ার, ঠিক আছে, সে এখানে আসেই না, মানে কদাচিৎ আসে, হার্ডলি ডাজ হি কাম হিয়ার। কিন্তু যখন স্পোকেনে ব্যবহার করবেন, তখন কি করবেন, তখন আপনারা এইভাবে ব্যবহার করবেন, যে হি হার্ডলি কামস হিয়ার, অথবা আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, মানে হার্ডলিটাকে তখন সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিটে মাঝখানে ব্যবহার করবেন, যেমন আই অলওয়েজ গো দেয়ার, হি অলওয়েজ গোজ দেয়ার, এইরকম। এই ক্ষেত্রে এই যে যেটা পাংচুয়াল বললাম, হ্যাঁ, যে স্কুলের শিক্ষকরা পাংচুয়াল মানে কি, সময় নিষ্ঠ থাকে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা আমরা এইভাবেও ব্যবহার করতে পারি, যে পাংচুয়াল, ঠিক আছে, রিমেইন দ্য টিচার্স অফ দ্য স্কুল। আবার আমরা এইভাবে ব্যবহার করতে পারি, পাংচুয়াল ডু রিমেইন। আশা করি এটা নিয়ে আপনাদের আর বুঝতে সমস্যা হবে না। কালকে আমি এই যে এইটা পড়াইছিলাম, এই জায়গায় একটা কে জানি অলিম্পিক্সের বিষয়টা বুঝছিল না, আমি পরে ব্যাখ্যা দিছিলাম। এই যে অলিম্পিক্স সামগ্রিক অর্থে প্লুরাল নাই, কিন্তু একক অর্থে, এক্ষেত্রে যে বিষয়টা সেটা আপনারা মনে রাখবেন, অলিম্পিক্স দ্বারা যখন একক ইভেন্ট বা কম্পিটিশন বোঝাচ্ছে, তখন আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ভার্ব সিঙ্গুলার। বলছিলাম দা অলিম্পিক্স বা দা অলিম্পিক গেমস অলওয়েজ হ্যাজ অ্যান অফিসিয়াল মাস্কট, এটা সামগ্রিকভাবে একটা ইভেন্ট, অথবা দা অলিম্পিক ইজ দা বিগেস্ট স্পোর্টিং ইভেন্ট ইন দা ওয়ার্ল্ড, অথবা আমরা এটা এইভাবে লিখতে পারি, দা অলিম্পিক্স বা দা অলিম্পিক গেমস ইজ দা, ঠিক আছে, ওয়ার্ল্ডস বিগেস্ট। এই ইন দা ওয়ার্ল্ড না লিখে আমরা এর আগে ওয়ার্ল্ডস পসেসিভ ফর্ম ব্যবহার করতে পারি। স্পোকেনের ক্ষেত্রে এটাই ব্যবহার হয়, যে এই যে ইন দা ওয়ার্ল্ড, এটা লাস্টে ব্যবহার না করে আমরা এইভাবে ব্যবহার করি, এটাকে এই জায়গায় দা ওয়ার্ল্ডস, WRR, ওয়ার্ল্ডস অ্যাপোস্ট্রফি করে, যে ওয়ার্ল্ডস বিগেস্ট বা গ্রেটেস্ট, ওয়ার্ল্ডস গ্রেটেস্ট স্পোর্টিং ইভেন্ট, এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। কয়জন আপনারা লাইভে আছেন? অলিম্পিক্সের আমার কাছে আরো কিছু এক্সাম্পলস আছে, সেক্ষেত্রে আমরা আরো কিছু এক্সাম্পলস দিলে আপনারা বুঝতে পারবেন। অলিম্পিক আয়োজন করা হয়েছে কেন, বিভিন্ন জাতির মধ্যে কি করে, শান্তি প্রতিষ্ঠার জন্য, যে যুদ্ধ বাদ দিয়ে আমরা ক্রীড়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করি। তাহলে কি হচ্ছে, দা অলিম্পিক, এই একটা পুরা ইভেন্ট, এটা মিলে, এই সব খেলা মিলে একটা ইভেন্ট, এই একক ইভেন্টটা কি করে, আপনার পিসকে রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় ব্যবহার করতে পারি, দা অলিম্পিক্স রিপ্রেজেন্টস দ্য স্পিরিট অফ পিস, মানে চেতনা, শান্তির চেতনা উপস্থাপন করে বা প্রতিনিধিত্ব করে।
কই গেল দা অলিম্পিক্স, এই যে দেখেন দা অলিম্পিক্স গেমসকে আমরা বা গেমস যেটাই দা এখানে অলিম্পিক্স অথবা অলিম্পিক গেমস, তাহলে আমরা যখন ভার্ব ব্যবহার করতেছি দেখেন তখন রিপ্রেজেন্টস, রিপ্রেজেন্টস চেতনা, দা স্পিরিট অফ পিস, PACH। প্রশ্নকর্তা চাইলে এগুলো কোশ্চেন করতে পারে যে দা অলিম্পিক গেমস রিপ্রেজেন্টস, এটা কি বলবো যে ইন্ডিভিজুয়াল ইভেন্টস আমি ধরে নিচ্ছি, একটা একক ইভেন্ট, মানে সবগুলো কম্পিটিশন বা গেমস মিলিয়ে একটা একক ইভেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে রিপ্রেজেন্টস, মানে কি এটা শান্তির চেতনাটাকে প্রতিনিধিত্ব করে বা নির্দেশ করে। এত কম কেন আপনাদের উপস্থিতি? মাত্র 4 জন। আমার কাছে আরেকটা সুন্দর এক্সাম্পলস আছে, এক্সাম্পলসটা দেখেন আপনারা পারেন কিনা কেউ। দেখেন অলিম্পিক্সের যে এক্সাম্পলসটা, আপনারা পারতে পারেন আবার নাও পারেন। দেখেন দা অলিম্পিক্স, এই জায়গায় আমার ভার্বটা দিলাম ব্র্যাকেটের মধ্যে ইনক্লুড, ইনক্লুড। অলিম্পিকে আমাদের ইনক্লুড থাকে কি কি? অলিম্পিকে দেখি আমরা ফুটবল, ফুটবল খেলা থাকতেছে, সুইমিং থাকতেছে, ঠিক আছে, তারপরে সুইমিং থাকুক, ক্রিকেট থাকুক, তারপরে স্প্রিন্ট থাকতেছে, বিভিন্ন খেলা যেগুলো খেলা আর কি, ঠিক আছে। তো এই যে বিভিন্ন গেমস থাকলো, এই জায়গায় তখন আমাদের ভাবটা কি হবে? কেউ যদি লাইভে থাকেন একটা কমেন্ট করেন, দেখি কেউ লাইভে কমেন্ট করে কিনা। স্প্রিন্ট থাকুক, অ্যাথলেটিক্স থাকুক, অ্যাথলেটিক্স, অ্যাথলেটিক্স, ঠিক আছে, অ্যান্ড জিমন্যাস্টিক্স, মেয়েরা কোমর বাঁকিয়ে ফিজিক্যালি বেন্ডিং হয়ে জিমন্যাস্টিক্স, ম্যাথটিক্স, তাহলে এক্ষেত্রে আমাদের ভাবটা কি হবে? দেখেন অলিম্পিক্স এই জায়গায় ইনক্লুড নাকি ইনক্লুডস, এক্ষেত্রে কিন্তু সব মিলিয়ে ঘটনা বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এটা হবে ইনক্লুড, মানে এখানের কিন্তু একক ঘটনা বোঝাচ্ছে না যে এটা অনেকগুলা গেমসের সমষ্টি, এই অনেকগুলা গেমসের মধ্যে অলিম্পিক্সের মধ্যে সাধারণত আছে কি কি, ধরলাম এটসেট্রা বা অ্যান্ড মোর, অ্যান্ড মোর, আরো অনেক কিছু আছে, অ্যান্ড মোর। তাহলে এই জায়গায় ইনক্লুড ভার্ব কিন্তু ইনক্লুড হবে, ইনক্লুডস না। কি কি ইনক্লুড করতেছে? ফুটবল, সুইমিং, ঠিক আছে, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স অ্যান্ড মোর, যা পারে তাই হোক। উদাহরণ অনেকগুলো আপনারা দিতে পারবেন, যেমন এই অলিম্পিক্সের কি আছে? দীর্ঘ এবং গর্বিত ইতিহাস আছে। দা অলিম্পিক্স, এই যে দেখেন হ্যাজ, অলওয়েজ হ্যাজ অ্যান অফিসিয়াল মাস্কট, এক্ষেত্রে হ্যাজ এ লং, দীর্ঘ, লং অ্যান্ড প্রাউড হিস্ট্রি, প্রাউড হিস্ট্রি। তো এই ক্ষেত্রে এই যে যখন একক ঘটনা বোঝাচ্ছে তখন একরকম ভার্ব, ঠিক আছে, সিঙ্গুলার, আর যখন অনেকগুলো কি বলবো যে কম্পিটিশন বা গেমস এর সমষ্টি বোঝাবে তখন প্লুরাল ভার্ব। একজন বলছে স্যার এই সময় কি ক্লাস হয়? ক্লাস এই সময় হতে পারে আপনাদের না, আমি এই জন্য ক্লাসগুলো রেখে দিয়েছি যেন আপনাদের সমস্যা না হয়। অনেকগুলো এক্সাম্পলস আরো দেওয়া যেতে পারে। তো অলিম্পিক্সের ক্ষেত্রে সংক্ষেপে আমরা বলতে পারি এটা যদি ইভেন্ট বোঝায় বা ইভেন্ট বা ইন্ডিভিজুয়াল ইভেন্ট বোঝালে আমরা ভার্ব সিঙ্গুলার নেব, আর এটা যদি বিভিন্ন গেমস এর সমষ্টি ইন্ডিকেট করে সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব নেব। আমাদের এটাও বিষয় না, আমরা চলে যাই আমাদের স্বাভাবিক আলোচনায়। এই যে আমরা মার্চের ক্ষেত্রে বলছিলাম, ঠিক আছে, মার্চের ক্ষেত্রে ইজ হতে পারে কখন যদি প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়, তো মার্চের ক্ষেত্রে মার্চ পাস্ট ইনডিফিনিট হতে পারে। বলা হচ্ছে মঙ্গল গ্রহটা কি হয়েছে? অনেক আগে আবিষ্কৃত হয়েছিল, তাহলে কি হবে? মার্স ওয়াজ ডিসকভার্ড লং এগো, অনেক আগে। তো একইভাবে আবার অন্যান্য ভার্ব আমরা ব্যবহার করতে পারি, যদি কি করে মঙ্গল পৃথিবী এবং বৃহস্পতি মাঝখানে প্রদক্ষিণ করে, তাহলে কি হবে? মার্স অরবিট। বা দেখা যায় যে পৃথিবীর চেয়ে মার্স দ্রুত কি করে, যে মুভ করে, চলাচল করে। তো এই জায়গায় আমরা
ব্যবহার করতে পারতেছি মার্স মুভস। তো মার্স মঙ্গল গ্রহ, এইটা কি হচ্ছে, এইটা আমাদের দেখতে প্লুরাল হলেও ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। এরকম অনেক এক্সাম্পলস আছে, এটা আপনার টেন্স এবং ওর প্যাটার্ন অনুসারে ব্যবহার করতে পারি। এই যে আমাদের আলোচনাটা শুরু হবে ঠিক এখান থেকে। তাহলে ট্রেডিশনাল গ্রামার বা টিজি, এটাকে আমরা সিজিও বলতে পারি। ট্রেডিশনাল গ্রামারকে বলা হয় ক্লাসিক্যাল গ্রামার, ক্লাসিক্যাল গ্রামার সিজি। ট্রেডিশনাল গ্রামার বা টিজি বা ক্লাসিক্যাল গ্রামার সিজি অনুসারে আগের নিয়মটা ছিল, যদি আমার সাধারণত একের অধিক কোনো নাউন হয় তাহলে সেটার প্লুরাল ধরা হবে, তখন এটা প্লুরাল করতে হবে। যে কি হচ্ছে, 1.5 ঘন্টা মানে 1 ঘন্টার বেশি, তো সেক্ষেত্রে 1.5 আওয়ার্স বলা হচ্ছে। 1.5টা লেবু, তাহলে কি হচ্ছে 1.5টা মানে 1.5 মানে হলো 1.5, 1.5। তো একের চেয়ে তো সংখ্যা বেশি হলো, একের চেয়ে কোনো বেশি হলেই সেটা প্লুরাল হবে। তাইলে 1.5 ম্যাঙ্গোস, 1.5টা আম। ঠিক আছে। আর ট্রেডিশনাল গ্রামারের নিয়মটা আমার একটা বিষয় খেয়াল রাখবেন, যদি পরিমাণ বোঝায়, ঠিক আছে, পরিমাণ আর সংখ্যা। তো ট্রেডিশনাল গ্রামারে এই সংখ্যা পরিমাণের মধ্যে কোনো ফারাক করা হয়েছিল না। টিজি অনুসারে 1.5 পরে নিয়মটাই হলো নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। নিয়মটাই হলো নাউন প্লুরাল, এই যে প্লুরাল করছি, ঠিক আছে, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস, মানে 1.5 একের অধিক, তার মানে নাউন আমার প্লুরাল করতে হবে। যতক্ষণ না এটা 2 হচ্ছে, 2 না হওয়া পর্যন্ত ভার্ব কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এই নিয়মটা ছিল ট্রেডিশনাল গ্রামারে। এই যে 1.5 লেমন, এটা হলো পিকেটি সরকারের বইয়ে উদাহরণটা আছে, আবার পিসি দাসের বইয়ে পিকেটি সরকার থেকে কপি করা আছে যে 1.5 লেমন। আপনি এইটা দেখেন যে 1.5টা লেবু, ঠিক আছে, ওয়াস এনাফ। এটা যদি আবার 1.5টা লেবুর পরিমাণ ইন্ডিকেট করে থাকে, ভালো কথা, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। তো ট্রেডিশনাল গ্রামারে এই ঝামেলাটা ছিল না। এখন দেখেন 1.5 ম্যাঙ্গোস ড্যাশ ইনাফ, এই উদাহরণটা একটা চাকরির পরীক্ষায় আসছে ফায়ার ডিফেন্সের। তো ফায়ার ডিফেন্সের 22 সালের সম্ভবত একটা পরীক্ষায় আসছে, ওটা ইন্ডিয়ান বইয়ে এইরকম একটা এক্সাম্পল ছিল যে 1.5 ম্যাঙ্গোস ইজ নাকি ওয়াস। তো এই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার ছিল। তো এই জায়গায় প্রশ্নকর্তা এ বাদ দিয়ে ফেলছিল, এটা নিয়ে এর আগে আমি লাইভও করেছিলাম। তো মূল কথা হলো ট্রেডিশনাল গ্রামারে 1.5 1.5 বোঝালে এরপরে নাউনটা প্লুরাল হবে, আর আমরা ভার্বটা ব্যবহার করব সিঙ্গুলার, মানে ট্রেডিশনাল গ্রামারে 2 না হওয়া পর্যন্ত ভার্বটা সিঙ্গুলার। এই অনুপাতে একটা পরীক্ষা, এটা লতে আসছে, আবার সোনালী ব্যাংকের, এই যে দেখেন প্রথমে আর ইউ ল, আমি তো দিয়েছি 7-8-এ ভর্তি পরীক্ষা, আর এটা হলো তার 2 বছর আগে। তাহলে সোনালী ব্যাংক লিমিটেড অফিসারে আবার 18 সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন রিপিট হয়েছে। তো বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্নগুলো প্রচুর রিপিট হয়, এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আর এই কালচারটা মূলত শুরু হয়েছে আমি মাস্টার বই বের করার পরে, কারণ আমি বইটাকে একদম ওই যে প্রিভিয়াস বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলা সুন্দর করে অধ্যায় ভিত্তিক, রুলস ভিত্তিক এবং সঠিক আনসার দেওয়ার কারণে প্রশ্নকর্তারা কনভিন্সড যে এখানে আনসার গুলো রাইট আছে। আমরা ইউনিভার্সিটির কোশ্চেন, গ্রামার তো ইউনিভার্সিটির কোশ্চেন যা, চাকরির ক্ষেত্রে একই। মূল কথা হলো আপনার ইংরেজিতে আপনার স্কিলটা যাচাই করা। তো এক্ষেত্রে ট্রেডিশনাল গ্রামার অনুসারে আমরা বলতে পারি যে 1.5, এরপরে আমার প্লুরাল লাগবে। তো এখানে দেখেন আওয়ার আছে, এ কারণে ক্রস, এ কারণে ক্রস। এখন ট্রেডিশনাল গ্রামারে একটা মজার বিষয়, আমার ভার্ব কিন্তু প্লুরাল হবে না। এখন আসি 1.5 আওয়ার্স। এখানে 2টা বিষয়, ট্রেডিশনাল গ্রামারে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার হবে। প্লুরাল নাউনের সাথে এস হলো, আর এই যে সিঙ্গুলার ভার্বের শেষে এস থাকে, লং টাইম। এখন এখানে দেখেন 1.5 আওয়ার ইজ আ লং টাইম, এখানে কি আছে, আমার ভার্বটা সিঙ্গুলার আছে কিন্তু নাউনটাও সিঙ্গুলার আছে, এই কারণে এখানে আওয়ার্স লাগবে। তো হলো না। এটা ট্রেডিশনাল হোক মডার্ন হোক, মডার্নে এটা রাইট কি কারণে বলি, মডার্নে আমার যদি মানে কোনো কিছু একের সমষ্টি হয়, এই যে মাইলস, ঠিক আছে, মানে কোনো কিছু পরিমাপের একক সমষ্টি বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে যেমন দেখেন 1.5 কাপস, ঠিক আছে, ইজ এনাফ সুগার। চিনিকে আমরা কি করি, একক দ্বারা পরিমাপ করি। চিনিটা যে 1.5 কাপ অথবা 1.5 কেজি, এই যে আমরা এইভাবে বলতে পারি। 1.5 কাপস না হয়ে হাফ কিলোজও হতে পারে, হাফ কিলোজ। কিলোজও যদি হতো তাও ভার্বটা সিঙ্গুলার হতো। মানে মডার্ন গ্রামারে সাধারণত 1.5 এর পরে
ওয়ান অ্যান্ড হাফের পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, এটা হলো মডার্ন। আর ট্রেডিশনালে ওয়ান অ্যান্ড হাফের পরে সব ক্ষেত্রেই নাউন প্লুরাল ভার্বটা সিঙ্গুলার। আর মডার্নে কি হবে, সাধারণত প্লুরাল, কিন্তু যদি এটা একক সমষ্টি বোঝায় সেক্ষেত্রে আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তো এইটা দেখেন, এইটা মডার্ন ট্রেডিশনাল উভয় ক্ষেত্রেই আনসার এইটা। ট্রেডিশনালে তো কোনো ঝামেলাই নাই, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হয়ে গেল। আর মডার্নে এসে কি ঝামেলা, ওয়ান অ্যান্ড হাফের পরে আমার নাউন প্লুরাল লাগবে, এখন দেখতে হচ্ছে এই জায়গাটা এটা আমার একক সমষ্টি কিনা। তো এখানে দেখেন মডার্ন অনুসারে কিন্তু নাউন প্লুরাল হওয়া লাগবে, যদি ভার্বও প্লুরাল থাকতো, একটাতে অপশন নাই যে নাউনও প্লুরাল ভার্বও প্লুরাল, নাই, নাউনও প্লুরাল ভার্বও প্লুরাল, একটাতেও নাই। তার মানে এখানে আমি বুঝতেই পারতেছি, তবে প্রশ্নকর্তার উচিত ছিল এই প্রশ্নটা এইভাবে করে দেওয়া, ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার্স, ঠিক আছে, আর এ লং টাইম। তো সেক্ষেত্রে আমার আনসার হবে এইটাই। কেন দেখেন, এর কারণটা বলি। যদি একক সমষ্টিকে আমরা ইট এ কনভার্ট করতে পারি, এটা ধরে নিলাম ইট, ঠিক আছে, এটা ধরে নিলাম ইট, তাহলে ইট ইজ এ লং টাইম, ইট ইজ এ লং টাইম। ইট এটাও সিঙ্গুলার, এ লং টাইম একটা দীর্ঘ সময়, এটাও সিঙ্গুলার, ইকুইভ্যালেন্ট হয়ে গেল। তো মডার্ন গ্রামারে এখন দেখেন যে ওয়ান অ্যান্ড হাফের পরে কি আছে, দেখেন নাউনটা প্লুরাল ভার্বটাও প্লুরাল, এক্ষেত্রে কিন্তু আমার কমপ্লিমেন্ট নাই, এক্ষেত্রে আমার নাউন ফ্রেজ, আপনার আবার কমপ্লিমেন্ট বুঝেন না, দেখেন বুঝিয়ে দিই। হি ইজ, কি বলা যেতে পারে, সুন্দর একটা উদাহরণ দিই, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তাহলে এই যে অ্যাডজেক্টিভ যেটা হিও সেইটা, এই অ্যাডজেক্টিভটা এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে, কিন্তু আমি বলতেছি হি ইজ an honest man, honest man, honest man, এটা নাউন ফ্রেজ, আর্টিকেল বা ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, এটা হলো নাউন ফ্রেজের স্ট্রাকচার। তো এই অনেস্ট ম্যানটাই হলো হি, এটা এই নাউন ফ্রেজটা, ঠিক আছে, নাউন ফ্রেজটা কি হলো, হি এর কমপ্লিমেন্ট। আরো ভাবে বলি, আমাদের আনকাউন্টেবল নাউনও কমপ্লিমেন্ট হতে পারে, দেখেন ওয়েলথ, কি আমাদের ওয়েলথটা, সেটা হলো হেলথ, HEL, যেটা আমরা পড়ে আসছি যে হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। তাহলে হেলথ যেটা, ওয়েলথ সেটা, তার মানে এ আনকাউন্টেবলকেই নির্দেশ করতেছে, তার মানে এটা লিঙ্কিং ভার্ব। মানি ইজ, টাইম ইজ মানি, এই যে দেখেন আমি যে সময় আপনাদেরকে দিচ্ছি, এই সময়ের বিনিময়ে আমি অর্থ পাচ্ছি, এই কারণে বলা হয় সময়, টাইম ইজ মানি, মানে সময়টাই অর্থ, আপনার কাছে অর্থ দিয়ে, সরি সময় দিয়ে আমি অর্থ নিচ্ছি, তাহলে এখানে মানিটা টাইমের কি কমপ্লিমেন্ট। তাহলে এখানে ইজটা লিঙ্কিং ভার্ব, তাহলে আপনারা এখানে বুঝতে পারছেন, দেখেন যে এই জায়গায় এ লং টাইম, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ কিসের কমপ্লিমেন্ট, এটার, যে ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার্স ইজ আ লং টাইম। তাহলে আমরা এই জায়গাতে নিয়মটা হলো ওয়ান অ্যান্ড হাফের পরে প্লুরাল নাউন, ভার্বটা সিঙ্গুলার। তো সংক্ষেপে আমরা এটাকে ইট ব্যবহার করতে পারতেছি, যে ইট ইজ এ লং টাইম, এটা একটা দীর্ঘ সময়, ইট ইজ এ লং টাইম। কিন্তু এই জায়গাতে আমরা ইট ব্যবহার করতে পারতেছি না, দেখেন ওয়ান অ্যান্ড এ, ঠিক আছে, ইট ইজ অ্যালাউড, কি অ্যালাউড, ঠিক আছে, ফর দা এক্সাম, ওই সেন্সটা আসতেছে না, যে এইটা অনুমোদিত, এই জায়গায় আমরা ইট ব্যবহার করতে পারতেছি না, ঠিক আছে, ঠিক আছে। এখন ইটের পরিবর্তে এই যে ওয়ান অ্যান্ড এ হাফ, ঠিক আছে, তাহলে আমরা এটাকে প্লুরাল সেন্সই ব্যবহার করতে পারবো, যে ওয়ান, এখানে ইট, ইট আর অ্যালাউড বা ইট ইজ অ্যালাউড ফর দা এক্সাম। এখন ইটটা কি আসলে এখানে স্পেসিফিক না, এখানে আমাদের আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে, যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় বা 1.5 ঘন্টা, একের অধিক ঘন্টা পরীক্ষার জন্য কি করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে। অ্যালাউ মানে এক্ষেত্রে বরাদ্দ দেওয়া, অ্যালাউন্স, অ্যালটমেন্ট। তো সেক্ষেত্রে এই ডেটটা আলাদা আলাদা বুঝাইছে, এ কারণে আমাদের ভার্বটা মডার্ন গ্রামার অনুসারে প্লুরাল। এটাকে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। আমরা কি করলাম, ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার্স, আমরা এটাকে বলতে পারি, এই আওয়ারটা, এই যে পরের আওয়ারটাকে আমরা প্রথমে আনতে পারি, যে অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ, এখানে কি ছিল ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার্স, আর আমরা কি করলাম, আওয়ারের আগে বসালাম অ্যান, আর পরে এ হাফ, মানে 1 ঘন্টা ওর সাথে আরো আধা ঘন্টা, মানে এই স্ট্রাকচারটা আমার দুই ভাবে হতে পারে, যে ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার্স অথবা অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ। মানে এইরকম দেখেন, যে ওয়ান অ্যান্ড এ হাফ ম্যাঙ্গোস, আমরা এটাকে লিখতে পারি এ ম্যাঙ্গো, এ ম্যাঙ্গো অ্যান্ড এ হাফ, অ্যান্ড এ হাফ,
ওয়ান অ্যান্ড এ হাফ ম্যাঙ্গোকে আমরা এইভাবে লিখতে পারি, এ ম্যাঙ্গো অ্যান্ড এ হাফ, এইভাবেও লিখতে পারি। এখানে দেখেন, তাহলে আরো সুন্দর করে বুঝতে পারবেন। দেখেন 1.5 ইয়ার্স মানে কি 1.5 বছর, ঠিক আছে, হ্যাভ পাস্ট। তো সহজ বিষয় আপনাদেরকে আর একটা বলে দিই, যদি এইটা প্যাসিভ সেন্সে থাকে, এটা কিন্তু প্যাসিভ সেন্সে আছে, আবার যদি এইটা পারফেক্ট টেন্সে থাকে, যে কোনো কিছু অতিক্রান্ত, সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বটাই ব্যবহার করব। যে 1.5 বছর পার হয়েছে, বা 1.5 ঘন্টা পার হয়েছে, বা 1.5 মিনিট পার হয়েছে, এইরকম সেন্সে আমরা ভার্বটা ব্যবহার করব প্লুরাল, ঠিক আছে। সিন্স আই লাস্ট আওয়ার, তো এই যে দেখেন আমরা কি করে আসলাম, অ্যান আওয়ার মানে এ বা অ্যান এর পরে আমরা নাউন ব্যবহার করব সিঙ্গুলার, তারপরে অ্যান্ড এ হাফ ব্যবহার করব, অ্যান্ড এ হাফ মানে এই যে এখানে আওয়ার ছিল, এ কারণে অ্যান আওয়ার। নিয়মটা হলো এইরকম, দেখেন এ অবলিক অ্যান প্লাস যে নাউনটা আমার হেডওয়ার্ড সিঙ্গুলার নাউন প্লাস অ্যান্ড এ হাফ মানে 1.5 বুঝাতে, অথবা ওয়ান অ্যান্ড এ হাফ, যেটা আপনার খুশি। এই যে দেখেন এই ইয়ার, তাহলে আমার এখানে আওয়ারের আগে আর্টিকেল কি বসে, অ্যান বসে, ভায়েল সাউন্ড আসতেছে আ, এখানে এই অনুচ্চারিত, তাহলে আওয়ার উচ্চারণ কিন্তু এটুকুর হচ্ছে, তাহলে অ্যান আওয়ার। এখানে দেখেন ইয়ার বছর, এক্ষেত্রে কিন্তু এখন আপনি বলতে পারেন যে এই জায়গায় তো আমার মানে ওয়াই মানে ইটা উচ্চারণ হচ্ছে, এই ইয়ার আসতেছে, আসলে এই আই ও ইউ, কিন্তু তারপরেও আমার শুরুতে কি আছে, এই জায়গাতে আমার ওয়াইটা আছে। ওয়াই ওয়াই হলো কি, আমরা অনেকে এটাকে বলি কি সেমি ভাইল বলি ওয়াই কে, মানে ভাইল ছাড়া। তো এই জায়গায় এটা সাইলেন্ট থাকে, কিন্তু এখানে এই ওয়াইটা কি সাইলেন্ট না, এটা অ্যাক্টিভ। এই কারণে আমার আর্টিকেল কি বসলো, কনসোনেন্ট সাউন্ডের কারণে আমরা ব্যবহার করতেছি, মানে এখানে সেমি ভয়েল আছে যে কারণে আমরা ব্যবহার করতেছি এ, সেক্ষেত্রে আর অ্যান হচ্ছে না। সহজ কথা, এ অথবা অ্যান এর পরে সিঙ্গুলার নাউন, তারপরে আমরা ব্যবহার করব অ্যান্ড এ হাফ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আবার দেখেন মজার বিষয়, সেক্ষেত্রে আমাদের ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। দেখছেন, 1.5 ইয়ার্স করলে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে প্লুরাল ভার্ব, ঠিক আছে। আর এখানে এই যে দেখেন অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ, এই যে দেখেন ইজ সিঙ্গুলার ভার্ব, এখানেও সিঙ্গুলার ভার্ব। তো আমরা সমাধানে আসতে পারি কি, মডার্ন গ্রামার অনুসারে যদি আসে, সেক্ষেত্রে কি করব আমরা, সাধারণত যদি একক সমষ্টি না হয়, কোনো কিছু পরিমাপের যে এককগুলো, এককের সমষ্টি না বোঝায়, যেমন কিলোমিটার্স, মাইলস, ঠিক আছে, ডলার্স, এইরকম যা পারে তাই হোক, তারপরে আওয়ার্স, মিনিটস, এইগুলো একক সমষ্টি না হলে সাধারণত, তো সেক্ষেত্রে আমরা কি করব, 1.5 এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, একক সমষ্টি হলে 1.5 এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। আর যদি আমরা এ অথবা অ্যান ব্যবহার করি, এ অথবা অ্যান ব্যবহার করি, এরপরে আমরা নাউনটা সিঙ্গুলার ব্যবহার করব, তারপরে অ্যান্ড এ হাফ, তারপরে ভার্বটা সব ক্ষেত্রেই সিঙ্গুলার, সব ক্ষেত্রেই সিঙ্গুলার। তো এটাই, এ অথবা এন এর পরে সিঙ্গুলার নাউন, তারপরে অ্যান্ড এ হাফ ব্যবহার করলে ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এই যে ভার্ব সিঙ্গুলার, দেখেন এখানে ইজ সিঙ্গুলার ভার্ব, এখানে হ্যাজ সিঙ্গুলার। এই রুলসটা খেয়াল রাখবেন, নেক্সট টাইম রিপিট হতে পারে। আর আরেকটা বিষয় বলি, এটা ফায়ার সার্ভিসের পরীক্ষায় কিন্তু এইটা আসছে, এই যে 1.5 ম্যাঙ্গোস, ঠিক আছে, আপনারা সার্চ দিয়ে দেখেন 1.5 ম্যাঙ্গোস, ঠিক আছে, ইজ এনাফ, এটা গুগলে এই লাইনটা লিখে সার্চ দিয়ে দেখবেন এই কোশ্চেনটা রিপিট হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন ঢোকানোর জায়গা নাই, তাই আমি এই প্রশ্নটা অ্যাড করিনি। এই মুহূর্তে আমার এখানে নেট নাই, থাকলে আপনাদেরকে আমি সার্চ দিয়ে দেখাতাম। তারপরে আমি একবার চেক দিই, কারণ রাউটারের সমস্যা। নেটওয়ার্ক প্রবলেম।
না হলে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট চেক দিয়ে দেখাতে পারতাম। এই তো নেট কানেক্টেড হয়েছে, এখন আমরা চেক করি। এখন আমরা আসি, এই যে দেখেন স্যাট একাডেমি এরিয়া থেকেই, বা এই যে দেখেন ফেসবুক, ঠিক আছে, এই যে দেখেন আমরা স্যাট একাডেমি থেকেই দেখি, সমস্যা নেই। এরা অনেক উত্তর ভুল করে, তারপরে চেষ্টা করতেছে, সাধুবাদ জানানো উচিত। এই যে আপনারা ইনস্ট্যান্ট সার্চ দিলেই পেয়ে যাচ্ছেন। আসলে আমাদের দেশে এই মানসিকতা আমাদের কম, আমাদের মূল্যায়ন করার আগ্রহ কম। এই যে 23 সালের দেখেন 1.5 ম্যাঙ্গোজ, এই জায়গাতে এ বাদ গেছে, এই জায়গাতে বাদ গেছে, প্রশ্নকর্তা ভুল করছে। এই যে এই জায়গাতে দেখেন টাইপ করার সময় এখানে এ ছিল, এটা বাদ গেছে। 1.5 ম্যাঙ্গোজ, ওই উদাহরণটা মাস্টার বইয়ে ছিল, তো যারা মাস্টার কিনেছে তারা কিন্তু এটা কমন পাইছে। তাহলে আমরা এই যে দেখেন 1.5 ম্যাঙ্গোজ আর ইজ হ্যাজ ওয়ার, দেখছেন মাস্টার বই থেকে কমন আছে। বাংলাদেশ, ঠিক আছে, সরকারি কর্ম কমিশন মানে পিএসসির, বাংলাদেশ, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন স্টাফ অফিসার, এটা 23-এ আসছে, তার আগেও আসছে এটা। তাহলে আমি আপনাদেরকে দেখাতে চাইলাম, জাস্ট আমি আমার দায়িত্ব থেকে দেখা দিলাম। তাহলে পিএসসির স্টাফ অফিসার, এবং এটা 22 সালেরও নিয়োগ পরীক্ষায় আসছে, আমি এটা পাইলাম না। আমি যা, এটা ফেসবুকে পোস্ট আছে আমার, এই 1.5 এর পোস্ট লিখে সার্চ দিয়েন, ইনশাল্লাহ পোস্টটা পেয়ে যাবেন। তাহলে আশা করি আপনাদের এই 1.5 এর আর প্রবলেম থাকবে না। সেটা হলো ট্রেডিশনাল, প্রশ্নকর্তারা ঝামেলায় ফেলে আমাদেরকে। কি দেখেন, ট্রেডিশনাল গ্রামার অনুসারে 1.5 এর ক্ষেত্রে কোনো ঝামেলাই নাই, যে 1.5 এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, কোনো ঝামেলা নাই, এই একক সমষ্টি হোক আর যা পারে তাই হোক। কিন্তু মডার্ন গ্রামার অনুসারেই ঝামেলা। মডার্ন গ্রামার অনুসারে সাধারণত 1.5 এর পরে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, আর যদি এ অথবা এন এর পরে নাউনটা সিঙ্গুলার ব্যবহার করি, তারপরে এন্ড এ হাফ লাগাই, সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার। এটাও দেরি বোঝাচ্ছে, কিন্তু 1.5। আর যদি একক সমষ্টি বোঝায়, তাহলে ট্রেডিশনাল গ্রামারের মতো মডার্ন গ্রামারে এই যে 1.5 আওয়ার্স ইজ আ লং টাইম, অথবা 1.5 মাইলস, 1.5 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, ইজ আ লং ডিস্টেন্স। এই হলো ব্যাপার। এখানে কি আছে 1.5 কাপস, এই জায়গায় আমরা এইভাবে দিতে পারি 1.5 মাইলস, ঠিক আছে, ইজ আ লং ডিস্টেন্স। এখানে যেমন 1.5 আওয়ার্স ইজ আ লং টাইম, তেমনি 1.5 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, 1.5 মাইল দূরের পথ, বা বেশ দূরত্ব আর কি, দীর্ঘ দূরত্ব বা দীর্ঘ পথ। এই আলোচনাগুলো এটা যাইতো আমাদের কার মধ্যে জানেন, সাবজেক্ট আসলে কে, সেটা হলো পিরিয়ড অফ প্রক্সিমিটি। এই যে নিকটে আমার নাউন কি আছে, প্লুরাল নাকি সিঙ্গুলার, সেটার পরে আমরা মানে সাবজেক্ট অনুসারে ভার্ব। এই যে সাবজেক্টটা, আমরা তো আলোচনা করতেছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তো সাবজেক্টটা হলো এইটা। তো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা আমাদেরকে আগে বুঝতে হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল। তো এই জায়গায় মানে আপনি এটুকু থেকে বুঝতে পারবেন না, আপনাকে পুরো বাক্যটাই পড়তে হবে। তাছাড়া তো আপনি 1.5 আওয়ার্স, এরপরে ওই যে হ্যাভ পাস্ট, কিন্তু আমার সেক্ষেত্রে দেখতে হবে যে পরে কি আছে। এই যে কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্ট থাকার কারণে আমার লিঙ্কিং ভার্ব লাগবে, সেক্ষেত্রে আমরা ইজিলি বুঝতে পারতেছি সিঙ্গুলার হবে, একক সমষ্টি বোঝাচ্ছে। তো উপায়টা আপনাদের বললাম, ইট বসাতে পারবেন, যে ইট ইজ এ লং টাইম, ইট ইজ এ লং ডিস্টেন্স, এইরকম। তো এই ক্ষেত্রে আমাদের এইটা সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে। দেখেন নাউন প্লুরাল, নাউনটা প্লুরাল,
প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব নিচ্ছে, ভার্ব কি নিচ্ছে? সিঙ্গুলার নিচ্ছে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা কি জানতাম? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এই জায়গায় কি ঘটছে? এই জায়গায় দেখেন এটা সিঙ্গুলার সাবজেক্ট, কারণ ভার্ব সিঙ্গুলার নিছে, কিন্তু দেখতে প্লুরাল। দেখতে প্লুরাল কারণ আওয়ার্স আছে। কি আছে? আওয়ার্স আছে। এখানে দেখেন এই যে 1.5 আওয়ার্স, এখানে আবার দেখেন এইটা প্লুরাল সাবজেক্ট, দেখতেও প্লুরাল, ভার্বটাও নিয়েছে প্লুরাল। আসলে বুঝতে পারাটা হলো বিষয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা যতই বলি পানির মতো, এসব হলো চাপাবাজি। অনেক দক্ষ টিচাররাও এগুলো পার্থক্য করতে পারবে না। তাদেরকে যদি এই কঠিন কোশ্চেন গুলা সলভ করতে দেওয়া হয়, তারা যে এগুলো সলভ করতে পারে না, এটা আপনারা দেখেন মোটামুটি 74 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন জব সলিউশন বই যে কোশ্চেন গুলা ছিল, আমার কাছে কিন্তু এগুলো পুরান বইগুলা কালেকশন আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। যেগুলো একটু গ্রামারের ডিফিকাল্ট কোশ্চেন বা একটু এক্সেপশনাল কোশ্চেন, এগুলোর আনসার কেউ কখনো সঠিক দিতেই পারে না। এগুলো আমিও শুরুর দিকে কিছু ভুল করছিলাম, এই সংখ্যাটা খুব বেশি ছিল না, কিন্তু আমি এগুলো আস্তে আস্তে, আমি ধরেন পুরো লাইফে আমি ধরে নিলাম 100টা ভুল করছি। এগুলো কিন্তু আমি রেফারেন্স বের করে আপনাদের সংশোধন করে দিয়েছি, কিন্তু অন্যরা ভুল করেছে হাজার, সবাই মিলিয়ে সামগ্রিকভাবে। তো এই যে বললাম আমি যেগুলো ভুল করছি, এগুলো আমি কিন্তু রেফারেন্স বের করে করে, একদম হুবহু রেফারেন্স বের করে করে এগুলো সংশোধন করে দিয়েছি আপনাদেরকে। তারপরে 2-4টা ভুল থাকলে কালের মানে কি বলবো যে ওভার দ্য ইয়ার্স বা উইথ দ্য প্যাসেজ অফ টাইমে আমি এগুলো আপনাদেরকে সলভ করে দেবো। এই যে দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা রাইট ফর্ম অফ ভার্ব। আসলে কি মজার বিষয় দেখেন, আমরা পড়তেছি সাবজেক্ট অনুসারে ভার্ব বসানো। তো রাইট ফর্ম অফ ভার্ব মানে এটা ওই সাবজেক্ট অনুসারে ভার্ব হতে পারে, অথবা অবজেক্টের পরে একটা ভার্বের ফর্ম কি হতে পারে, ঠিক আছে, অথবা একটা ক্লজের জায়গায় কি বলবো নন ফাইনাইট ক্লজে কি হতে পারে, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বেরই একটা ক্রাইটেরিয়া বা একটা সাব ক্লাস। এই যে দেখেন যদি ইফ, এরপরে মাস্টার বইয়ের যেটা সুপার এডিশন আসবে, এই এডিশনে আরো অনেক সাজানো গুজানো, আরো সহজবোধ্য কি বলবো এবং অ্যাপ্লাইড এক্সাম্পল দিয়ে বইটাকে উপস্থাপন করা হবে। এই যে 2-1টা এক্সাম্পল আছে এটা না, প্রয়োজনে আমি এক্সাম্পল আরো বাড়িয়ে দেব, যেন আপনাদের উপলব্ধি জ্ঞানটা আরো বাড়ে। এই যে ইফ অনলি আই উইশ, এইগুলা বোঝায় হলো আনরিয়েল পাস্ট। এইগুলা কি হয় মনে রাখবেন, এদের নাম্বার পার্সন যাই হোক না কেন, ঠিক আছে, এগুলো আপনার কল্পনা, এরা হলে রিয়েল না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আমরা রিয়েল বিষয়গুলো আলোচনা করতেছি, যেখানে বিষয়টা থাকবে আনরিয়েল, মানে বাস্তবে নাই, আমি কল্পনা করতেছি বা আমি কোনো কিছু প্রত্যাশা করতেছি, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসটা মানবে না। আনরিয়েল এর ক্ষেত্রে এই যে যেমন দেখেন ইটের পরে কি হওয়ার কথা ছিল, যে ইট ইজ হয়, ইট ওয়াজ হয়, ঠিক আছে, তারপরে ইট হ্যাজ হয়, এগুলো হয়। কিন্তু দেখেন ইটের পরে কিন্তু ওয়ার হয় না, দে এর পরে ওয়ার হয়, দোজ এর পরে ওয়ার হয়, ঠিক আছে, উই এর পরে ওয়ার হয়। তো এই যে দেখেন ইট কিন্তু আমার কি নিচ্ছে, প্লুরাল ভার্ব নিচ্ছে। তাহলে আমার সাবজেক্টটা কি সিঙ্গুলার, দেখেন সাবজেক্ট সিঙ্গুলার, কিন্তু ভার্ব কি নিল, প্লুরাল ভার্ব। কেন নিল? এটা আনরিয়েল পাস্ট, এই কারণে বলা হয় সাবজেক্টের নাম্বার পার্সন যাই হোক না কেন। কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলটা কি ছিল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তার মানে এটা একটা এক্সেপশন, এটা হলো ব্যতিক্রম। আই উইশ ইট ওয়ার ট্রু, জিস এইটা যদি সত্য হতো, মানে এটা সত্য না, যদি সত্য হতো মানে এটা আপনি মানে আনরিয়েল বিষয়, এটাকে আপনি ভাবতেছেন। তাহলে এই যে আই উইশ, ঠিক আছে, ইফ এর পরে আমরা এই যে বললাম পার্সন, এটা কিন্তু দেখেন ফার্স্ট পার্সন, তার আই এর পরে কি হয়, ওয়াজ হয়, যে আই ওয়াজ এ, ঠিক আছে, ক্রিকেটার। আমি যত এখন ক্রিকেট খেলি না, বা আই ইউজ টু বি এ ক্রিকেটার, এটারও একটা ফারাক আছে, যে আই ওয়াজ এ ক্রিকেটার এটা হয় কিনা না, সাধারণত হবে না। আই ইউজ টু বি এ ক্রিকেটার, যদি আমার মেয়াদ শেষ, সেক্ষেত্রে আমি বলতেছি যে ঠিক আছে আই ওয়াজ এ ক্রিকেটার বা আই এম এ ফর্মার ক্রিকেটার, সেক্ষেত্রে আমি ক্রিকেটার ছিলাম, আবার ক্রিকেটার হতে পারি, এমন সম্ভাবনা থাকলে আই ইউজ টু বি এ ক্রিকেটার। এটা সাধারণত আমরা ওই যে হি ওয়াজ এ ক্রিকেটার, হি ওয়াজ এ গুড ক্রিকেটার, ঠিক আছে, সে এখন আর খেলে না, খেলাটা একদমই ছেড়ে দিয়েছে, কখনো ফেরার সম্ভাবনা নাই। কিন্তু ধরেন আমি ক্রিকেট খেলতাম, এখনো ফিরতে পারি, যেমন সৌম্য সরকারের ক্ষেত্রে বলতেছি, ও কারেন্ট ক্রিকেটার হয়েও যদি দেখা যায় যে মানে চলে গেছে, ওর আর ফেরার সম্ভাবনা কম, এই সম্ভাবনা ক্ষীণ হতেও পারে, সেক্ষেত্রে সে খুব ভালো ক্রিকেটার ছিল, হি ইউজ টু বি এ গুড ক্রিকেটার।
তাহলে দেখেন ইফ, ইফ অনলি, তারপরে আই উইশ, এই ক্ষেত্রগুলো না আপনার কল্পনা বোঝাচ্ছে যে যদি এমন হতো, যদি এমন হতো, ইস যদি এটা ঘটতো। যেমন আমার ক্ষেত্রে বলতেছি, আমি লতে পড়াশোনা করছি, যে আমি যদি একজন জাজ হতাম, আই উইশ আই ওয়ার এ জাজ, অথবা আমি যদি জজ হতে পারতাম, ঠিক আছে, আই উইশ, অথবা ইফ আই ওয়ার এ জাজ, আমি যদি এখন জাজ হতাম, বিচারক হতাম, আই ওয়ার এ লয়ার, ইফ আই ওয়ার এ লয়ার। এটা আমি হইনি, কিন্তু যদি হতাম, আনরিয়েল বিষয়। তো এই ক্ষেত্রগুলো না দেখেন, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে, এই জায়গায় কিন্তু এটা মানা হলো না। তার মানে যত সহজ আপনি বলতেছেন শুরুতে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। প্রথম কথাটা হলো সাবজেক্ট চিনতে পারাটা খুব কঠিন। তাহলে দেখেন আয়ের পরে কি হয়, ওয়াস হয়, ঠিক আছে। যে আমি বলতেছি আমি রাজা ছিলাম, ভালো কথা, যে আমি আমার সম্পদ ছিল বা এরকম, আই ওয়াস এ কিং। কিন্তু এখন আমি কল্পনা করতেছি, এখন তো আর রাজতন্ত্র নাই, হ্যাঁ আমি যদি রাজা হতাম, সম্রাট জাহাঙ্গীর হতাম, এই কারণে আমি বলতেছি ইফ আই ওয়ার এ কিং, বা ইফ আই ওয়ার অ্যান এম্পায়ার, আমি যদি একজন সম্রাট হতাম। এই যে দেখেন, কেউ একজন গরিব কল্পনা করতেছে, সে কিন্তু আসলে নিজে ধনী না, সে ধনী না, সে কল্পনা করতেছে যে আমি যদি ধনী হতাম, আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, অনেক সময় পরীক্ষায় এইভাবে আসে, দেখেন ইফ আই ওয়ার রিচ, ঠিক আছে, আই উড ট্রাভেল। অনেক সময় এই যে ট্রাভেলের ভার্ব ফর্ম কি হবে, কারণ এটা যত সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে, তখন আমাদেরকে উড প্লাস বেস ফর্ম ব্যবহার করতে হবে। আবার এটা অনেক সময় প্রিপোজিশন আসতে পারে, ঠিক আছে। পুরা পৃথিবীব্যাপী মানে বিশ্ব ভ্রমণ করতাম, বিশ্বের সব দেশে সব জায়গার দিকেই যেতাম, অ্যারাউন্ড। তো এই জন্য দেখেন সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন হবে অ্যারাউন্ড। এটা প্রিপোজিশন আকারে এমন হতে পারে যে এটি ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল, এই জায়গাতে প্রিপোজিশন চাইলো গ্যাপ, তখন আনসার করতে হবে অ্যারাউন্ড। একই বাক্য থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। যেমন একটা কোশ্চেন দেখলাম এইরকম, দেখেন বাট ফর ইউর হেল্প বা সিনসিয়ারেস্ট কোঅপারেশন, অথবা বাট ফর ইউর টাইমলি হেল্প, আই উড হ্যাভ ফেল্ড হেল্প, আই, এই যে এই জায়গাতে আই ড্যাশ হেল্প, হেল্প। তাহলে এই জায়গায় আমার কি হবে, বাট ফর হলে আমরা এটা থার্ড কন্ডিশনালের মতো বিবেচনা করব, ঠিক আছে। সাধারণ ক্ষেত্রে যে কোনো কিছু ঘটতো, তাহলে বাট ফর ইউর হেল্প, অথবা টাইমলি হেল্প, অথবা কাইন্ড হেল্প, বা সিনসিয়ার হেল্প, বা সিনসিয়ারেস্ট কোঅপারেশন, আই, এখানে ফেইল, আমার ভুল হয়েছে, সরি, ফেইল। তাহলে এটা রাইট ফর্ম হচ্ছে উড হ্যাভ ফেইল্ড, উড হ্যাভ ফেইল্ড। এই প্রশ্নটাই আবার পরীক্ষায় আসছে কি, এই জায়গা থেকে গ্যাপ দিছে, যে বাট ফর ইউর টাইমলি হেল্প। বাট টাইমলি কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না, অ্যাডভার্ব হিসেবে একে ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমাদেরকে ব্যবহার করতে হবে বাট ফর। এটা আবার অনেক সময় আসে যে বাট ফর ইউর টাইমলি হেল্প আই উড হ্যাভ ফেল্ড, এই অংশ দেওয়া থাকে, এই জায়গাতে গ্যাপ দেওয়া থাকে। তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে, মাস্টারের যে পোস্ট গুলা থাকে এগুলো দেখবেন। এই যে একবার এখানে গ্যাপ আসছে, একবার এখানে গ্যাপ আসে, একবার এখানে প্রিপোজিশনের গ্যাপ আসে। এই যে দেখেন, আই উইশ আই ওয়ার এ লয়ার, আই উইশ আই ওয়ার এ ক্রিকেটার, আই উইশ আই ওয়ার এ কিং। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এইটা হলো এক্সেপশন, এক্সেপশনাল রুল বা এক্সেপশন, এক্সেপশন। এবারে আমরা এই রুলস থেকে এখনো কোশ্চেন আসেনি, এই রুলস থেকে এখনো কোশ্চেন আসেনি। ওয়ান অর টু, ঠিক আছে, ডিসক্রিপেন্সিস, এক্ষেত্রে আমরা কি করব। তো সাধারণ সূত্রটা মনে রাখবেন, এই ওয়ান অর টু মানে হচ্ছে এ ফিউ, এ ফিউ মানে কয়েকজন, কয়েকজন। চা স্টলের ক্ষেত্রে আমরা এই যে গ্রামের টি স্টলে দেখবেন যে একজন মালিক থাকে আর একজন বা দুইজন কি থাকে, ঠিক আছে, একজন বা দুইজন বয়েজ থাকে, এরা কি করে, সার্ভ করে, কাস্টমারকে চা সার্ভ করে, ঠিক আছে। ওয়ান অর টু বয়েজ, তাহলে কি হবে, সার্ভ টি টু দা কাস্টমার ইন এ, ঠিক আছে, টি স্টল, ভিলেজ টি স্টল। তো সেক্ষেত্রে দেখেন ওয়ান অ্যান্ড এ হাফ, এরপরে এটা বোঝায় ফিউ মানে প্লুরাল,
তো এই কারণে আমাদের ভার্বটা ব্যবহার করতে হবে প্লুরাল। আপনি ওয়ান দেখলেন, এখানে আরেকটা বিষয় আমরা এইভাবে এটা ভাবতে পারি। দেখেন এটা আমরা কিভাবে ভাবতে পারি, কোন বাক্যে যদি আইদার অর নাইদার নর, ঠিক আছে, নট অনলি বাট অলসো, কি আইদার, এটাকে ইদারও বলতে পারেন আমেরিকান ইংলিশে, ইদার অর, নিদার বা নাইদার নর, নাইদার নর মানে এখানে এক সাবজেক্ট পরে আর একটা সাবজেক্ট, অথবা শুধু অর, ঠিক আছে, এই জায়গায় এক সাবজেক্ট পরে অর। তো পরেরটা যদি আমাদের কি হয়, পরেরটা যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমাদের ভার্ব প্লুরাল হবে। তাহলে ওয়ান অর টু, এই পরেরটা অনুসারে আমার কি হবে, ভার্ব হবে। তো টু প্লুরাল, তাই এখানে ইজ হবে না, হবে আর। তাহলে কি হচ্ছে, দেয়ার আর ওয়ান আর টু অ্যাপারেন্ট ডিসক্রিপেন্সিস বিটুইন দ্য টু রিপোর্টস, দুইটা রিপোর্টের প্রতিবেদনের মধ্যে কি আছে, সুস্পষ্ট বা প্রতীয়মান, মানে কি বলবো যে বিভ্রান্তি আছে। এগুলো আর বোঝানোর কিছু নাই, আপনারা বুঝে গেছেন। অরের পরে টু আছে, তাহলে ওয়ান আর টু মানে এফ ইউ, এফ ইউ এর পরে যে অল্প কিছু শিক্ষার্থী উপস্থিত, এফ ইউ স্টুডেন্টস আর প্রেজেন্ট, এফ ইউ এর পরে কি হবে, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। এই জায়গায় ঠিক আছে, আমরা ওয়ান টু এর পরিবর্তে এই যে এফ ইউ ব্যবহার যদি করি, এফ ইউ অ্যাপারেন্ট ডিসক্রিপেন্সিস বিটুইন টু রিপোর্টস, মানে অল্প কিছু। এই যে ওয়ান অর টু স্টুডেন্টস ফ্রম আওয়ার ডিপার্টমেন্ট হ্যাভ ওন প্রাইজেস, ঠিক আছে, তার মানে আমরা ধরবো একজন বা দুইজন। এই যে অরের পরে যেটা টু প্লুরাল, এই কারণে আমাদের ভার্বটা প্লুরাল। এখন আপনি ওয়ান দেখে ভার্ব সিঙ্গুলার দিবেন, তা হবে না। এই যে দেখেন, ওয়ান অর মোর পিপল, আমরা ওয়ান অর টু ব্যবহার করতে পারি, এই যে দেখেন, অথবা ওয়ান অর মোর, তাহলে মোর, ঠিক আছে, পিপল এটা প্লুরাল সাবজেক্ট, মানে অরের পরে যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। ওয়ার কিল্ড ইন দা অ্যাক্সিডেন্ট, এখানে আরেকটা জিনিস আপনাদের শেখায়, আসলে এই যে আমরা বলি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, এটা গ্রামাটিক্যালি আগেও সঠিক ছিল না, এখনো সঠিক না, যে হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, সে হঠাৎ মারা গেল, এটা হতে পারে। বাই অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ, আকস্মিক, বাই অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। কিন্তু মোস্ট দুর্ঘটনায় যদি মারা যাওয়া বোঝায়, দুর্ঘটনা হলে ঠিক আছে হবে, যদি তাকে হত্যা করা হয়, মানে কোনো একটা দুর্ঘটনা, এটা হলো তাকে মানে হত্যা করার জন্য দুর্ঘটনাটা ঘটানো হয়েছে, সেক্ষেত্রে আমরা কিল্ড ব্যবহার করি, যে হি ওয়াজ কিল্ড ইন দা অ্যাক্সিডেন্ট, বা সে একটা দুর্ঘটনায় হত্যা শিকার হয়েছিল, হি ওয়াজ কিল্ড ইন এ অ্যাক্সিডেন্ট। আর যদি সে স্বাভাবিকভাবে মারা যায়, এটা প্রমাণিত না যে তাকে হত্যা করা হয়েছে, দুর্ঘটনায় মারা গেছে, তাহলে হবে হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, অথবা হি ডাইড ইন দা অ্যাক্সিডেন্ট, অথবা হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, অথবা হি ডাইড ইন এ ফায়ার অ্যাক্সিডেন্ট, এইটাই হলো রাইট। কিন্তু এটা আমাদের দেশে আগে লেটার প্রেস ছিল, গ্রামার বইয়ে ভুল আছে যে হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, ওইটা ভুল, এটা কখনোই সঠিক না। হি, প্রশ্নকর্তাদের ভুল এটা, হি শিট, হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, এইটা রং, এটা রং, আবার বলি এটা রং, এটা সঠিক হবে হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, বুঝতে পারছেন, এটা রাইট হবে ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এইটা রাইট, হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এটাই রাইট ডিকশনারি আপনার, অথবা হি ডাইড ইন দ্য অ্যাক্সিডেন্ট, অথবা বলা হচ্ছে কমপক্ষে 50 জন এই দুর্ঘটনায় মারা গেছিল, যেমন মাইলস্টোনের দুর্ঘটনা, ধরেন এখানে কি বলা হচ্ছে, কমপক্ষে, মানে এর কম না, তাহলে নো ফিওয়ার দেন 50 বা নো ফিওয়ার দেন 40 পিপল, ঠিক আছে, ডাইড ইন দা অ্যাক্সিডেন্ট। তো আরেকটা বিষয় বলি, স্পোকেনের ক্ষেত্রে আপনারা প্লুরাল নাউন হলেও তার পূর্বে নো লেস দেন ব্যবহার করতে পারবেন স্পোকেনের ক্ষেত্রে, কিন্তু ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে প্লুরাল নাউনের আগে নো ফিওয়ার দেন ব্যবহার করতে হবে, যে নো ফিওয়ার দেন 50 পিপল বা নো ফিওয়ার দেন 40 পিপল, ঠিক আছে, ডাইড ইন দা অ্যাক্সিডেন্ট। আর স্পোকেনের ক্ষেত্রে আপনি নো লেস দেন ব্যবহার করতে পারবেন, এটার কোনো সমস্যা নাই। এই জন্য একটা কথা আছে, আমাদেরকে ফর্মাল রাইটিং এর জন্য, একাডেমিক এবং অফিসিয়াল পারপাজের কারেক্ট রাইটিং এর জন্য আমাদেরকে গ্রামার শিখতে হবে। স্পোকেনের ক্ষেত্রে সেন্স মানে বোঝানোটাই, মানে বুঝতে পারা এবং বোঝানোটাই আসল বিষয়। তাহলে এটা নিয়ে আপনাদের আর সমস্যা থাকার কথা না। এই যে ওয়ান অর টু, অরের পরে যেহেতু প্লুরাল, তাই টু স্টুডেন্ট ফ্রম আওয়ার ডিপার্টমেন্ট হ্যাভ ওন প্রাইজেস, অথবা ওয়ান আর মোর, এই যে দেখেন ওয়ান অর মোর, তাহলে এটা প্লুরাল, মোর কার্স ওয়ার পার্ক ইন ফ্রন্ট, এখানের উচ্চারণ কিন্তু ফ্রন্ট, ফ্রন্ট না,
ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ দ্য হাউস ইজ ডে, প্রতিদিন কি করা থাকতো, ঠিক আছে, মানে অল্প কিছু গাড়ি এখানে পার্ক করা থাকতো, দাঁড় করানো থাকতো। আমরা এটা সবাই জানি, ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব বসে। ওয়ান অফ হিজ প্যারেন্টস ইজ ব্লাইন্ড, তার পিতা মাতার, বাবা অথবা মায়ের একজন অন্ধ, আপনি শিওর না তার মা অন্ধ নাকি তার বাবা অন্ধ, এই জন্য কোন একজন, তার পিতা মাতাদের একজন অন্ধ। ওয়ান অফ হিজ প্যারেন্টস, ঠিক আছে, ইজ ব্লাইন্ড। এই জায়গায় ওয়ান এর জায়গায় যদি আপনারা বোথ ব্যবহার করতেন, যে বোথ অফ হিজ প্যারেন্টস, তখন হবে আর। বোথ মানে উভয়কে বোঝাচ্ছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে তার পিতা মাতার কেউই অন্ধ না, কেউ একজন বলছে তার পিতা মাতার একজন, ওয়ান অফ হিজ প্যারেন্টস। কেউ এখন বলতেছে এখানে যে নাইদার, নাইদার অফ হিজ প্যারেন্টস, ঠিক আছে, নাইদার, নাইদার অফ হিজ প্যারেন্টস, তখন কিন্তু ভার্ব সিঙ্গুলারই হবে। তাহলে কি হচ্ছে, ওয়ান, নাইদার, আইদার, এরা ভার্ব সিঙ্গুলার নেবে। আর এই যে বোথ, বোথটা প্লুরাল ভার্ব, বোথ দ্বারা উভয়কে বোঝায়। তো আমরা ওয়ান অফ এর পরে কি জানবো, ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন ভার্ব সিঙ্গুলার, স্বাভাবিক এটা। এই যে দেখেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন লন্ডন, এটা অক্সফোর্ড ডিকশনারিতে উদাহরণ আছে, লিভস ইন ব্রাইটন। এই যে ওয়ান অফ দেয়ার ডটার্স হ্যাজ জাস্ট গট ম্যারিড, আমি বলতেছি আমার একজন বন্ধুর আজকে বিয়ে হচ্ছে, তাহলে কি হচ্ছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ গেটিং ম্যারিড টুডে। এখন এখানে যে এক্সেপশনটা আছে, এই যে দেখেন, ওয়ান এর পরে আমরা অফ দেখলাম, ইজ এ অফ, কিন্তু যদি ইন থাকে, ইনের ক্ষেত্রে আমাদের ভার্ব প্লুরালও হতে পারে সিঙ্গুলারও হতে পারে। ভার্ব কি বললাম, প্লুরালও হতে পারে, মানে ইন যদি আসে, যে ওয়ান ইন থ্রি কার্স, ব্রেক নাকি ব্রেকস, এক্ষেত্রে দুটাই রাইট, এক্ষেত্রে দুটোই রাইট। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, স্পোকেনের ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, প্লুরাল ভার্বকেই প্রাধান্য দিই স্পোকেনের ক্ষেত্রে, কিন্তু ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে এক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। তো আমার কথা হলো, পরীক্ষায় আপনি যেটা পাবেন, এই যে দেখেন, ওয়ান ইন 5 আওয়ার্স, ঠিক আছে, 5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, ঠিক আছে। ওয়ান ইন এভরি 3 ম্যারিজ, মানে কি প্রতিটা বিয়ের একটা। এক্ষেত্রে আমার সিঙ্গুলার, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, এই যে সিঙ্গুলার ভার্বের শেষে এস থাকে। এখানে আবার দেখেন প্লুরাল আছে, কি বলা আছে, ওয়ান ইন 3 পিপল গ্লোবালি ডু নট হ্যাভ অ্যাক্সেস টু, এই যে অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার, মানে কি এদের প্রবেশাধিকার বা অভিগম্যতা নাকি নিরাপদ পানীয় জলের ক্ষেত্রে। কতজন, 1 3 পিপল, মানে 3 জন একজন, বিশ্বব্যাপী, ডু নট হ্যাভ অ্যাক্সেস টু সেফ। তো অনেক সময় এইটা প্রিপোজিশন আসে, যে অ্যাক্সেস এর পরে টু বসে, এটা অনেক সময় অ্যাক্সেস নাকি এক্সেস, এইটা ডিফারেন্স বিটুইন ওয়ার্ডও দিতে পারে, এই জায়গায় গ্যাপ, অ্যাক্সেস নাকি এক্সেস, অ্যাক্সেস নাকি এক্সেস, এরকম প্রশ্ন হয়। এই জন্য কোনো এক্সাম্পলস পড়লে মনোযোগ দিয়ে পড়তে হয়। তাহলে আমরা কি দেখলাম, যে ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, আর ওয়ান ইন এর ক্ষেত্রে আমরা এটা মূলত, যেহেতু এটা এই রুলস থেকে পরীক্ষায় কোনো কোশ্চেন আসেনি, এই জন্য উদাহরণগুলো আপনাদের দিয়ে রাখছি। নেক্সট টাইম যদি এই জায়গা থেকে উদাহরণ কমন পান, এখন সমস্যাটা বাদবে, প্রশ্নকর্তা যদি অপশনে দুইটাই রাখে, তখনই বাদবে ঝামেলা, মানে দুটাই প্রচলিত, তখন বাদবে ঝামেলা। যে ওয়ান ইন 5 আওয়ার্স আর স্পেন্ট সোশ্যালাইজিং, ওয়ান ইন 7 অ্যাক্সিডেন্টস ইজ কস্ট। তো এই উদাহরণগুলো আপনারা খেয়াল রাখবেন। সেক্ষেত্রে ফর্মালের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সিঙ্গুলার, আর স্পোকেনের ক্ষেত্রে আমরা প্লুরালটাকে প্রাধান্য দিই। তো আমাদের মূল প্রায়োরিটি থাকবে এইটাই, সিঙ্গুলারই। দেখেন সিঙ্গুলারই বেশি আছে, দেখেন সিঙ্গুলারই বেশি আছে, এই যে সিঙ্গুলার, 1 in 6 ইজ এলিজিবল, 6 জনের মধ্যে একজন যোগ্য। এটি আবার উদাহরণ দেখেন, ওয়ান, এটা কিন্তু ডু, এটা কিন্তু প্লুরাল ভার্ব, এখানে ডাজ নটও হয়, আর এগুলো মাথায় রাখবেন, দুটাই হয়, কিন্তু ফর্মালের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বকে প্রায়োরিটি দেব। আর এই উদাহরণগুলো আমি যেভাবে হুবহু দিয়ে রাখছি, আপনারা পারলে এইভাবে দেখে রাখেন। এখন কোনো প্রশ্নকর্তার ইচ্ছা হলে এই উদাহরণটা উঠায় দিল, তখন কিন্তু সে আনসার এটাই নিবে, কারণ প্রশ্নকর্তাদের এসব নিয়ে গবেষণা করার সময় নাই। কারণ এই উদাহরণ 1 in 7 অ্যাক্সিডেন্ট আসলে ইজ কস্ট, তখন উনি কিন্তু আর কস্ট নিবে না, উত্তর এইটাই নিবে। বাই স্লিপি ডাইভার্স, মানে কি 7টার একটা দুর্ঘটনা ঘটে, এই যে ঘুম ঘুম, মানে যাদের ঘুম আসে, ড্রাইভারের চোখে যদি ঘুম ঘুম ভাব থাকে, মানে ঘুমুক বলেন এই ড্রাইভারদের দ্বারা। তো কিছু ক্ষেত্রে আমাদের কিছু করার নাই, বাংলাদেশে যত প্রশ্নের কর্তাদের এত গবেষণার টাইম নাই, এক্ষেত্রে আমাদের উদাহরণগুলো একবার দেখে রাখা উচিত। এই যে দেখেন, 1 in 5 পিপল ইন দ্য কান্ট্রি আর ক্লাসড অ্যাজ পোর, মানে কি দেশটাতে 5 জন একজন লোককে শ্রেণী বিভাগ করা হয়
কি হিসাবে? গরিব হিসাবে। তো উদাহরণগুলো একটু দেখে আপনারা দয়া করে এগুলো মুখস্থ রাখেন। এই ওয়ান অপের এটার আবার কিন্তু আবার ব্যতিক্রম আছে আর একটা, সেটা দেখেন কোথায়, নিচের দিকে আমরা যাই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। এখানে মানে একদম গ্রামারের যে সিরিয়াল, এই সিরিয়ালটা এখানে মেনটেন করা হয় নাই, কিন্তু আসলে সিরিয়াল মেনটেন করেই পড়ানো উচিত। এরপরে যে বইটা আসবে একদম সিরিয়াল মেনটেন করা থাকবে, কোনগুলো ইরর অফ প্রক্সিমিটি আর কোনগুলো না, কোনগুলো না ট্রু সাবজেক্ট, এগুলো সব খেয়াল করেই শেখানো হবে। मगर मैं बता दूं मेरे दिल में क्या है, तुम मुझसे निगाहें चुरा तो ना लोगे, मगर मैं बता दूं। এই যে এখানে দেখেন ওয়ান অফ, এনি অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ যদি সাবজেক্ট হয় তাহলে এই যে ভার্বটা দেখেন, মানে ফাইনাইট ভার্বটা, এখানে ভার্ব মানে ফাইনাইট ভার্ব। এরপরে নাউনটা প্লুরাল, ভার্বটা এই যে ওয়ান, এনি, ইজ প্লুরাল নাউন বা প্রোনাউন সিঙ্গুলার ভার্ব। প্লুরাল নাউন লিখছি মানে প্রোনাউনটা নাউনেরই ইকুইভ্যালেন্ট। ইজ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, তাহলে এই যে ইজ থাকার কারণে আমাদের ভার্ব সিঙ্গুলার। এই যে দেখেন ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেমস ইজ ট্রাফিক জ্যাম, ঠিক আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ স্টুডেন্ট। ওয়ান অফ দ্য কমন, এই যে দেখেন প্লুরাল নাউন হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে গেলে আপনাকে নাম্বার অধ্যায়টা ভালোভাবে পড়তে হবে, ফরেন নাম্বারস গুলা, ল্যাটিন নাম্বারস গুলা জানতে হবে, ইংলিশ নাম্বার গুলা জানতে হবে। এই যে দেখেন ওয়ান অফ দ্য মোস্ট কমন, এখন আপনি ফেনোমেননস বলবেন, তাহলে এই জায়গাতে প্রশ্নকর্তা একটা জিনিস ভুল করছে, ইনি এই যে ফেনোমেনন দিয়েছে, ফেনোমেনা দিয়েছে, ফেনোম না দিয়ে এখানে দেওয়া লাগতো ফেনোমেননস। অনেকে চিন্তা করতো ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন, এই জন্য প্রশ্নকর্তারা যখন প্রশ্ন করে তারা খুব একটা মাথা খাটিয়ে কোশ্চেন করে না, কারণ তাদের অনেকেরই এই বিষয়ে দক্ষতা কম। তাহলে এখানে একটা বিষয় দেখেন, ওয়ান অফ দ্য মোস্ট কমন, তাহলে ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন হবে, তার আগে নাউন ফ্রেজ, যে নাউন বা নাউন ফ্রেজ থাকবে সেটা হেড নাউনটা হবে প্লুরাল, তার আগে অ্যাডজেক্টিভ আসতে পারে, সুপারলেটিভ আসতে পারে। তাহলে ওয়ান অফ দ্য কমন থাক, আমাদের মূল নাউনটা হবে প্লুরাল। ফেনোমেনন সিঙ্গুলার আছে, এটা ক্রস, তাহলে এইটা হবে ফেনোমেনা, এইটাও আছে এইটাও আছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই জায়গাটা ভুল কেন। এখানে এই যে দেখেন মোস্ট পিপল আর কমিটেড ক্রাইমস নাও, তাহলে এখানে নাও আছে, এখানে কন্টিনিউয়াস টেন্স হওয়া লাগবে, এখানে প্যাসিভ হবে না, ঠিক আছে। আর কমিটেড মানে কি, অধিকাংশ, মানে অধিকাংশ লোকদেরকে মানে ঘটানো হয়, হবে না, এরা নিজেরাই অ্যাক্টিভ সাবজেক্ট, মানে অধিকাংশ লোকজনই অপরাধ করছে, এ কারণে এটা অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। এই জন্য দেখেন হবে ওয়ান অফ দ্য কমন ফেনোমেনা ইজ দ্যাট মোস্ট পিপল আর কমিটিং, মানে এই লোকরাই ক্রাইম গুলো কি করতেছে, কমিট করতেছে, এরা হলো এজেন্ট বা অ্যাকশন ডুয়ার, এরাই করতেছে, এ কারণে এটা অ্যাক্টিভে লিখতে হবে, এখানে প্যাসিভ আছে, এটা হবে না। এখানে দেখেন ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড এই যে গেটিং পিএইচডি টুডে, আজকে কি পাচ্ছে, যে আমার একটা বন্ধু পিএইচডি পাচ্ছে, তাহলে ওয়ান অফ এর পরে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, এই যে ডিটারমিনার সুপারলেটিভ বসতে পারে, আমাদের মূল নাউনটা হবে কি প্লুরাল, ভার্ব কি হবে সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার নাউন আছে, ভার্ব প্লুরাল আছে, রং, এটা হবে না, এটা হবে না। এখানে আমাদের সমস্যা কোথায়, এইটাও ক্রস, এইটাও ক্রস, এখানে হবে ফ্রেন্ডস ইজ, এখানে দেখেন ফ্রেন্ডস আর, এইটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এইটা ক্রস, তাহলে ফ্রেন্ডস ইজ আছে, ফ্রেন্ড ইজ, এখানে ফ্রেন্ড ক্রস, ঠিক আছে, এইটা ঠিক আছে, আর এখানে এটাও ঠিক, এটাও ঠিক, তাহলে এই অপশন মিলিয়ে সঠিক। ওয়ান অফ এর পরে যে নাউনটা থাকবে, মূল নাউনটা, সেটা প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। প্লুরাল নাউনের শেষে সাধারণত এস থাকে, আর সিঙ্গুলার ভার্বের শেষে এস থাকে। এখানে দেখি আমরা অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ভালো কথা, নাউনটা প্লুরাল। ফুল মার্কস এভরি টাইম, মানে কি প্রতিবারই পূর্ণ নম্বর পায়, ঠিক আছে, ফুল মার্কস, আমি পূর্ণ নম্বর পেলাম, আই গট ফুল মার্কস। তো এই জায়গায় ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন, ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে এস লাগবে, তাহলে এটা প্লুরাল ভার্ব এস নাই, এটা প্লুরাল ভার্ব ইজ নাই, ঠিক আছে, এখানে হ্যাজ নাই। যদি এটা এমন হতো, দেখেন গেট, এখানে এভরি টাইম আছে, পাই, এটা স্বাভাবিক ঘটনা, এ কারণে আমরা কি করতে পারবো না, পারফেক্ট টেন্স ইউজ করতে পারবো না, ঠিক আছে। প্রতিবারই কি ছাত্রদের একজন পূর্ণ নম্বর পাচ্ছে,
সেক্ষেত্রে আমরা এটা নিতে পারতাম ইজ গেটিং থাকলে, সেক্ষেত্রে হয়তো এটা এরকম থাকতো না। বাক্যের সেন্সটা আমাদেরকে বুঝতে হবে। একটা কথা আছে প্র্যাগম্যাটিক্স, বাস্তব প্রয়োগ। যেমন আমি বলতেছি আমার একটা গরু আছে, তো আই হ্যাভ এ কাউ। এখন এটা আমরা কেন প্যাসিভ করবো না? আপনি কি বলবেন যে এ কাউ ইজ হ্যাড বাই মি, মানে এই জিনিসটার ওইভাবে প্রয়োগ নাই, এই কারণে বলা হয় আই হ্যাভ এ কাউ বা হি হ্যাজ এ কাউ। এই বাক্যগুলোর প্যাসিভ হয় না, করার প্রয়োজনই নেই। কারণ আপনি বলবেন হ্যাঁ আমার এটা আছে, আপনি বলবেন না আমি বলতেছি আই হ্যাভ এ স্মার্টফোন, আপনি বলবেন না যে স্মার্টফোন ইজ হ্যাড বাই মি, মানে যেই জিনিসটার যেভাবে প্রয়োগ নাই, যেভাবে প্রয়োগ হয় না, সেটা আমার শেখার প্রয়োজন নাই, ওইটা ব্যাকরণ সিদ্ধ না। এখানে শরীফুল ইসলাম একটা কোশ্চেন করছে যে স্যার এই যে ফ্যান্সি, আই ফ্যান্সি, ওই যে আই উইশ, ইফ, ইফ অনলি, ওর সাথে ফ্যান্সি, হ্যাঁ ফ্যান্সিটাও আনরিয়াল পাস্ট বোঝায়। আমি বলতেছি আমি যদি আর একটু ফ্যাকাশে কালার বা সাদাটি কালার হতাম, এই যে দেখেন আই উইশ, ঠিক আছে, বা আই ফ্যান্সি, এই যে আই ফ্যান্সি, এটাও আনরিয়াল পাস্ট বোঝায়, এটাও আমার আকাঙ্ক্ষা বোঝাচ্ছে যে আমি যদি এমন কিছু হতাম। তবে একটা মজার বিষয়, এটা আপনারা জানেন কিনা, অ্যাডভান্স বই আপনারা পড়ে আসছেন যে আই ফ্যান্সির পরে, ফ্যান্সি এর পরে, এই যে দেখেন ফ্যান্সি এর পরে আমাদের কি হয়, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম হয়। এটা ভুল। যদি আপনার অতীত আকাঙ্ক্ষা বোঝায়, সেক্ষেত্রে আপনাকে হ্যাড ইউজ করতে হবে। এগুলো নিয়ে আমি সমস্যা নেই, আপনাদেরকে যেগুলো পড়াবো অনেক ক্ষেত্রে এই পড়ানোর সময় অনেক জিনিস মেমোরি থেকে বের হয়ে যায়, পরে ভেবে আমি এগুলো পোস্ট দেবো। পোস্টগুলো পরবর্তীতে ক্লাসের পরে যে পোস্টটা থাকবে খুব মনোযোগের সহিত দেখবেন, দেখবেন আপনার অটোমেটিক্যালি ব্রেন খুলে যাবে। শুধু ক্লাস করে আপনি বুঝবেন না, অনেক ক্ষেত্রে আরো বেশি জানার জন্য পড়তে হবে। দেখবেন অটোমেটিক্যালি কোনো জায়গায় আপনার জড়তা থাকলে এই ইনার্শিয়াটা কেটে যাবে, জড়তা কেটে যাবে। তাহলে ওয়ান অফ এর আমরা বিষয়টা দেখলাম। এখন ওয়ান অফ এর পরে এই যে ব্যতিক্রম আছে, এখানে দেখেন যে ওয়ান অফ এর পরে আমার প্লুরাল নাউন হয়, ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু ঝামেলা হলে পরে যদি রিলেটিভ প্রোনাউন থাকে তখন আমাকে ব্যবহার করতে হবে প্লুরাল ভার্ব, ব্যবহার করতে হবে প্লুরাল ভার্ব। কিন্তু যদি দা অনলি ওয়ান থাকে, দা অনলি ওয়ান, সেক্ষেত্রে এরপরে প্লুরাল নাউন রিলেটিভ প্রোনাউন যাই, মানে ওয়ান এর আগে যদি আবার দা অনলি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার ভার্ব হবে সিঙ্গুলার। তো এখানে একটা মজার বিষয় আমি যেটা উল্লেখ করিনি, সেটা হচ্ছে এই জায়গাতে অবলিক সিঙ্গুলার ভার্ব আপনি স্পোকেনে ব্যবহার করতে পারবেন, সিঙ্গুলার ভার্ব, তবে পরীক্ষায় আনসার করতে হবে প্লুরাল ভার্ব। এক্সামে আনসার করবেন এইটা, আর এইটা ব্যবহার করতে পারবেন, ধরেন সিঙ্গুলার ভার্ব স্পোকেনে ইউজ করতে পারবেন। মাইকেল সোয়ানের বইও আছে এই বিষয়টায়, সিঙ্গুলার ভার্ব এটা মূলত স্পোকেনে বা ইনফর্মাল রাইটিং নিজেরা মেসেজ করার ক্ষেত্রে। এই যে যেমন দেখেন হি ইজ ওয়ান অফ দ্য এমপ্লয়িজ হু ওয়ার্ক, স্পোকেনের ক্ষেত্রে আপনি ওয়ার্কস ইউজ করতে পারবেন, এটা স্পোকেনের ক্ষেত্রে। তাহলে এখানে ওয়ার্ক এবং ওয়ার্কস দুটোই ব্যবহার করা যায়, কিন্তু পরীক্ষায় আপনাকে এক্সামে ব্যবহার করতে হবে, এক্সামে ব্যবহার করতে হবে ওয়ার্ক, আর স্পোকেনে আপনি ওয়ার্ক বলতে পারবেন। তবে এটাও বলতে পারবেন, যেটা লিখতে পারবেন সেটা কেন বলতে পারবেন না, কিন্তু স্পোকেনের ক্ষেত্রে এই যে আমরা যেভাবে লিখি ওইভাবে বলি না, বলার ধরনগুলা টোনগুলা ডিফারেন্ট হয়। এই যে দেখেন আওয়ার অর্গানাইজেশন ইজ জাস্ট ওয়ান অফ মেনি চ্যারিটিস, অনেক এই যে চ্যারিটি প্রতিষ্ঠানগুলোর একটা, দ্যাট আর প্রোভাইডিং, তাহলে ওয়ান অফ এর পরে আমাদের নাউন প্লুরাল দ্যাট, ঠিক আছে। এই যে রিলেটিভ, আমরা জানি কি রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকে ওটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, পূর্বপদ। অ্যান্টিসিডেন্ট অনুসারে আমরা কি ব্যবহার করি, ভার্ব ব্যবহার করি। এই কারণে এই জায়গায় আপনার এই নিয়মটা খাটে না। তাহলে হু বা দ্যাট এটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ। কিন্তু এখন বলতে পারেন তাহলে এখানে কি অপরাধ করলো, ঠিক আছে, এই জায়গাটাই দা অনলি কেন হলো, ঠিক আছে, এই জায়গায় কিন্তু খেয়াল করে দেখেন এটা অ্যান্টিসিডেন্ট না। এই যে অফিস পয়েন্ট অনলি ওয়ান ব্যবহার করলে এটার অ্যান্টিসিডেন্ট থাকে না, প্লুরাল নাউনটা অ্যান্টিসিডেন্ট থাকে না। এটা আসলে আসে এরকম যে অফ হিজ পোয়েমস, POEMS, দেখেন পোয়েমস, তখন এই কমা দেন, অফ হিজ পোয়েমস, তার কবিতাগুলোর মধ্যে দিস ইজ দ্য অনলি ওয়ান, ঠিক আছে, দ্যাট ইজ ওর। এবার বুঝতে পারছেন, সেগমেন্ট করতে পারতেন, কিন্তু এইটা পারবেন না, এইটা পারবেন না। দেখেন অফ দ্য এমপ্লয়িজ, হি ইজ, হু হবে না, আপনি এটা এইভাবে সাজান তো হবে, এইভাবে সাজালে হবে না। এটা দেখেন হচ্ছে, এই যে দেখেন হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেন্টস, তাহলে এই যে এইটুকু বাদ দিয়ে দেন, এটাকে প্রথমে আনেন যে অফ দ্য অ্যাপ্লিকেন্টসদের মধ্যে হি ওয়াজ দ্য অনলি ওয়ান হু ইজ ফুলি, হ্যাঁ বাক্য হচ্ছে। আবার আপনাদেরকে ভেঙে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন।
যে এই ক্ষেত্রে কেন সিঙ্গুলার হলে এটা কেন হলো না। তাহলে আমরা এটাকে এইভাবে লিখে নিই, অফ হিজ, আবার লিখি পোয়েমস, ঠিক আছে, দিস ইজ দ্য অনলি ওয়ান দ্যাট ইজ ওয়ার্থ রিডিং, মানে একটা ওয়ার্থ রিডিং। দেখেন বাকি কোনো ঝামেলা নাই, অফ হিজ পোয়েমস, ঠিক আছে, দিস ইজ দ্য অনলি ওয়ান দ্যাট ইজ ওয়ার্থ রিডিং। ভালো কথা, এখানে কোনো সমস্যা নাই। এটাও আমরা বলতে পারি অফ দ্য অ্যাপ্লিকেন্টস, এটুকু আমরা প্রথমে লিখে নিলাম যে অফ দ্য অ্যাপ্লিকেন্টস মানে কি প্রার্থীদের মধ্যে, হি ইজ দ্য অনলি ওয়ান, তারপরে হু ইজ, ঠিক আছে, হি ইজ দ্য অনলি ওয়ান। এখন আমি এখানে ওয়ান কেন ব্যবহার করলেন বলতে পারেন যে ওয়ান কেন, এখানে অ্যাপ্লিকেন্টস কেন হলো না? আরে ভাই আমি তো আগে অ্যাপ্লিকেন্টস উল্লেখ করছি, এই যে পয়েম, এই পয়েম মানে দিস ইজ দ্য অনলি ওয়ান, মানে অনলি ওয়ান পয়েম। তো আমি তো একবার নাউন উল্লেখ করছি, দ্বিতীয়বার আর নাউন উল্লেখ করার প্রয়োজন নাই, দ্বিতীয়বার ওই নাউন উল্লেখ করার প্রয়োজন নাই। এই কারণে এই যে দেখেন অনলি ওয়ানের ক্ষেত্রে এই অংশটুকু আসবে শুরুতে, যে অফ দ্য অ্যাপ্লিকেন্টস, আমি তো নাউন উল্লেখ করে ফেললাম, তাহলে হি ইজ দ্য অনলি ওয়ান, মানে হি ইজ দ্য অনলি ওয়ান অ্যাপ্লিকেন্ট হু ইজ ফুলি কোয়ালিফাইড ফর দ্য পজিশন। এখন এটাও দেখেন উপরেরটা, যে নাবিলা, এটা আমার শালিকার নাম, ভালো কথা, দ্য অনলি ওয়ান অফ দোজ স্টুডেন্টস, তাহলে আমরা এটুকু আগে লিখিনি। আমরা শুরুতে যে অফ দোজ স্টুডেন্টস, অফ দ্য স্টুডেন্টস, তাহলে নাবিলা ইজ দ্য অনলি ওয়ান, মানে নাবিলা ইজ দ্য অনলি ওয়ান মানে এখানে স্টুডেন্ট। আমরা প্রোনাউন অধ্যায়ের শুরুতে দেখেন এই জাতীয় একটা এক্সাম্পল আছে, ঠিক আছে, তাহলে নাবিলা ইজ দ্য অনলি ওয়ান মানে অনলি ওয়ান স্টুডেন্ট, এই যে এখান থেকে আপনি লাগাতে পারবেন। এটুকু বাদ দিয়ে দেন, ধরেন এটুকু আমরা মিশিয়ে দিচ্ছি, দেখেন এটুকু আমরা মিশিয়ে নিই, দেখেন এটুকু আমরা এখানে মিশিয়ে নিচ্ছি, মানে এটা নাই, আমরা শুরুতে লিখে নিই কি হচ্ছে অফ দ্য স্টুডেন্ট। তাহলে আমরা শুরুতে লিখে নিই অফ, তখন ওটা বড় হাতের হবে, অফ দোজ স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস কমা দিলাম, নাবিলা ইজ দ্য অনলি ওয়ান, ঠিক আছে, এই যে অনলি ওয়ান, ওয়ান মানে স্টুডেন্ট, অনলি ওয়ান স্টুডেন্ট, নাবিলা ইজ দ্য অনলি ওয়ান স্টুডেন্ট। আমরা কি করি, প্রোনাউন ব্যবহার করি নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য, এই জন্য দ্বিতীয়বার আর স্টুডেন্ট না লিখে আমরা ব্যবহার করলাম ওয়ান, ওয়ানটা এখানে প্রোনাউন, ঠিক আছে, ওয়ানটা আমাদের প্রোনাউন। তাহলে নাবিলা ইজ দ্য অনলি ওয়ান স্টুডেন্ট, এটা তো আমাদের বাদ, তাহলে ওয়ানের পরে দেখেন এখান থেকে কন্টিনিউ করেন, হু হ্যাজ প্রুভড হার পারফরমেন্স। আশা করি আপনারা এই যে ওয়ান অফ এর পরে যদি রিলেটিভ প্রোনাউন থাকে কখন প্লুরাল ভার্ব হবে, আর দা অনলি ওয়ান এর ক্ষেত্রে কেন সিঙ্গুলার ভার্ব হচ্ছে, এটা আপনারা বুঝতে পারছেন। মানে এই জায়গাতে কেন রিলেটিভ প্রোনাউনের এই সূত্রটা খাটতেছে না। আমরা তো জানি যে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট মানে অ্যান্টিসিডেন্ট অনুসারে, আরে বাবা এই দা অনলি ওয়ান এর ক্ষেত্রে ওর আগে যে প্লুরালটা থাকে সেটা ওর অ্যান্টিসিডেন্টই না, সেটা অ্যান্টিসিডেন্ট না, সেটা অ্যান্টিসিডেন্ট না, এই জন্য এখানে অ্যান্টিসিডেন্টের সূত্র খাটবে না। মানে রিলেটিভ প্রোনাউনের আগে প্লুরাল নাউন হয়ে কেন ভার্ব বসলো, এর কারণ হলে এটা অ্যান্টিসিডেন্ট না, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো আপাতত লাইভ ক্লাস আজকে এ পর্যন্তই থাকুক, দ্বিতীয় ক্লাস গেল, আমরা এরপরে এই যে ঠিক যেখানে ইয়ে করছিলাম শেষ করলাম, এটা আমি ওয়ান অফ এর ব্যতিক্রম আর দা এই যে অনলি ওয়ান এর ব্যবহারগুলো আপনাদেরকে দেখালাম। আমরা আবার শুরু করব এখান থেকে। আপনারা একটা কাজ করেন, এগুলো পড়ানো আছে গ্রুপে, যে ক্লাসগুলো দেওয়া আছে, এই যে মিনি এর আলোচনা, তারপরে জেরান্ড ইনফিনিটিভ এর এই আলোচনাগুলো কিন্তু আগে ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আইদার অন, নাইদার অর, অ্যালং উইথ এইগুলো এখন আপনাদেরকে আলোচনা করে দেখাবো, তাহলে আমাদের নেক্সটের আলোচনা শুরু হবে। এই যে এগুলো আমি কিন্তু গত ক্লাসে একটু ধারণা দিয়েছিলাম, কিন্তু আগামী ক্লাসে এগুলো আলোচনা করব। যাক, আমরা এগুলো আলোচনা করব। আমাদের আলোচনা থাকলো হলো এই পর্যন্ত, এই যে আমাদের আলোচনা শেষ থাকলো ধরেন এই পর্যন্ত, এই পর্যন্ত আমরা আলোচনা করেছি, এখন পরবর্তীতে আমরা এগুলো আলোচনা করব। তো যাক, ভালো থাকবেন আপনারা, সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইভ ক্লাস নিতে গেলে অনেক সময় স্লিপ আপ ডাউন হতে পারে, এর জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা বিষয়, লিখতে গেলে অনেক সময় স্লিপ অফ পেন হতে পারে, এর জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কোনো তথ্য উপস্থাপনে যদি আপনারা ভুল ত্রুটি খেয়াল করেন আমাকে অবশ্যই জানাবেন। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট।
to help you with provide you with right information. তো যাক, আপাতত আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।